ওকে, তাহলে আপনাদেরকে আমি দিব হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন খোলার লিঙ্ক, তাই তো? এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এটাতে আমি কি করি, আপনাদের একটা করে ক্লাস নেই, এই যে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটা আপলোড করে দিই। হ্যাঁ, জাকারিয়া নাম সার্চ করলেই হবে। ওকে, হ্যাঁ, এটা ওপেন ফর অল, ওপেন ফর অল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা এখন ভিডিওটা কই আছে, এটা একটু আমাকে খুঁজে বের করতে হবে, দাঁড়ান। এই যে আপনাদের সবার ব্যাচ নাম্বার দেওয়া আছে, দেখছেন কোন ব্যাচের ক্লাস হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, তাই তো হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টেন্ট ভার্সন স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমার কিন্তু এটা মনিটাইজ করা নাই, এমনি শুধু শুধু অ্যাড আসে, টাকা পয়সা কিছু দেয় না। না না, ভিউ বেশি নাই, ওরকম মনে হয় আমার। তো এটা অল্প দিনের চ্যানেল, বেশি দিন হয়নি। স্কিপ তো করলাম, তারপর আচ্ছা দেখেন, এই যে এই পেজটা পাচ্ছেন না, এটা লিঙ্কটা আমি দিয়ে দিব এখন। হ্যাঁ, এটা সাউন্ড কই? আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে আমরা 5 মিনিট 37 সেকেন্ডের ভিডিও। হ্যাঁ, এই যে লিঙ্কটা এখানে আছে, এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই লিঙ্কে এসে আপনারা করবেন সাইন ইন। দুইটা একই রকম, আগের যে লিঙ্কটা দিয়েছিলাম একই রকম দেখা গেল, এই লিঙ্ক আলাদা। এখানে এসে করবেন, আগের লিঙ্ক কোনটা দিছিলাম বলেন তো? সাইন ইন করলে আপনাদের যে ওই যে নিউ কোম্পানি খোলার লিঙ্ক, দেখতে একই রকম হলেও জিনিস কিন্তু আলাদা। হ্যাঁ, না না, নিউ কোম্পানি তো করবেন, কাজ শিখতে হবে না। এটা কই গেল? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখবো যে আমরা কুইকবুক সাইন ইন করলে আপনাদের যে অ্যাকাউন্ট, মানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে, সেই ইমেলটাই দিতে হবে। এখানে দিব আমি আমার এই ইমেলটা দিয়ে খোলা আছে, ইমেলটা দিব। আপনাদের নতুন করে কিন্তু ইমেল লাগবে না, হ্যাঁ, আগের ইমেলটা দিয়েই হবে, ওই আইডি পাসওয়ার্ড দিয়েই হবে। কন্টিনিউ করলে যে আমার এখানে ভেরিফাই চাচ্ছে, নাম্বার নাম্বার ভেরিফিকেশন, তখন বাংলাদেশি নাম্বার দিয়ে করা যেত আর কি। করা যেত, আমার একটা বাংলাদেশি নাম্বার তো। ওই ভেরিফিকেশন কোডটা আসতে মাঝে মাঝে লেট হয়, ওই ভেরিফিকেশন কোড আসছে, এখন কোডটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনাদের যাদের যাদের ডিভাইস আছে সবগুলো ডিভাইসে লগ ইন করবেন। ওই ইউকে সাইটগুলো হচ্ছে সব ইলিগাল সাইট, তো যে কোনো সময় নাম্বার বন্ধ করে, লিঙ্ক বন্ধ করে দিবে। হ্যাঁ, আপনার যে কটা ডিভাইস আছে ওই কটা ডিভাইসে একবার করে ভেরিফাই করে ফেলবেন, তাহলে আর ওটা লাগবে না। বুঝেন নাই? হ্যাঁ, আপনি তো করছেন, আপনার যে কটা ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, সবগুলাতেই একবার করে লগ ইন করবেন, কারণ ওই নাম্বারগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, কারণ ইলিগাল সাইট তো, বুঝেন নাই? এই যে দেখেন, লগ ইন করার পর এইরকম একটা পেজে নিয়ে আসলে বলবে অ্যাকাউন্টিং ফার্মের নাম। আপনার অ্যাকাউন্টিং ফার্মের নাম কি? ধরেন আমি আমার অ্যাকাউন্টিং ফার্মের নাম দিচ্ছি।
কি বুঝলেন? মানে 2 ওয়ার্ডের দেওয়া যাবে না, যে কোনো একটা নাম দিতে হবে। আমি বারবার কি দিচ্ছিলাম, একটার পর একটা স্পেস দিয়ে একটা দিচ্ছিলাম, তাই না? স্পেস হবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে? না, নেবে না। এই যে দেখেন, আমি যে 1230 দিলাম, এটা নেবে না। না, এটা যেটা করতে হবে, এটা আমি দেখাই দিচ্ছি এখানে, সেটা হলো আপনার একটা ইউকে পোস্ট কোড ডাউনলোড করতে হবে। মানে আপনি ওয়েবসাইটে গিয়ে লিখবেন ইউকে পোস্ট কোড, ঠিক আছে? দেখেন, আসসালামু আলাইকুম। দেখছেন নিচে এটা? দেখেন, এ হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন। ওকে, অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন হইলো। অ্যাকাউন্টেন্ট ভার্সনের চেহারাটা হবে এরকম। ওকে, অ্যাকাউন্টেন্ট ভার্সনে আসলে আপনারা এইরকম একটা অপশন পাবেন, ঠিক আছে? আপনাদের চেহারাটা হবে এরকম, যে কুইকবুকস অ্যাকাউন্টিং টুল। এটা মূলত এই অ্যাকাউন্টটা দিয়েই আমরা সবসময় ক্লায়েন্টের কাজ করি। বাম পাশের নেভিগেশন প্যানেলটা হবে কি, সাদা কালার। ইয়েস, অ্যাকাউন্টেন্ট ভার্সন। ওকে, এখানে আসার পর বাম পাশে নেভিগেশন প্যানেলে প্রো অ্যাডভাইজার বলে একটা কথা আছে, প্রো অ্যাডভাইজার, ঠিক আছে? এই প্রো অ্যাডভাইজার থেকে আসবেন ট্রেনিং ট্রেনিং। এখানে ট্রেনিং আছে, দেখেন আমাদের একটা হচ্ছে কুইকবুকস অনলাইন কোর্স সার্টিফিকেশন, আর একটা হচ্ছে কুইকবুকস অনলাইন অ্যাডভান্স সার্টিফিকেশন, ঠিক আছে? তো এখানে টপিক হলো যেমন টেক এক্সাম আসবে, এই এক্সামটা আমরা ক্লাসে নিব। আপনারা এই পর্যন্ত ওপেন করে রেডি থাকবেন, সবারই যাতে এই কুইকবুক অ্যাকাউন্টেন্ট ভার্সনটা এইভাবে রেডি করবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সার্টিফিকেটের সব কিছু দিয়ে দেবো, নেক্সট ক্লাসে সার্টিফিকেট সহ আসবেন। আরে ভাই, সার্টিফিকেটের প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্ন দেখে দেখে অ্যান্সার দেবেন, আর কি, এই তো। ও আচ্ছা, আমি কেন এখানে ঢুকলাম? আমি ঢুকবো হচ্ছে ফেসবুকে। আচ্ছা, দুইটা অপশন দেখছেন ওখানে, প্রো অ্যাডভাইজারে গেলে কি দেখাচ্ছে? দুইটা অপশন, একটা হচ্ছে অনলাইন সার্টিফিকেট আর একটা হচ্ছে অনলাইন অ্যাডভান্স সার্টিফিকেট, তাই তো? অনলাইন সার্টিফিকেটে গেলে পাশে টেক এক্সাম আছে, ওই টেক এক্সামে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, একটা প্রশ্ন আসবে, প্রশ্ন। সেই প্রশ্ন আমি আপনাদেরকে অলরেডি ফার্স্ট প্রশ্নটা দিয়ে দিছি। কোথায় দিছি বলেন তো? প্রথম ক্লাসের ওই ডকুমেন্টের মধ্যেই আছে। দাঁড়ান, আবার দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ভিডিওর লিঙ্ক, ঠিক আছে?
আর এই যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনে ঢোকার লিঙ্ক। তাহলে কি করতে হবে, এই ভিডিওটা এই লিঙ্কে ঢুকে এই ভিডিও দেখে প্রথমে একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে বাম পাশে নেভিগেশন প্যানেলে পাবেন হচ্ছে প্রো অ্যাডভাইজার একটা অপশন। প্রো অ্যাডভাইজারের কার্সারটা রাখলে ডান পাশে পাবেন একটা নিচে ট্রেনিং অপশন পাবেন। ওই ট্রেনিংয়ে ক্লিক করবেন, করলে এই ভিডিওর মধ্যে দেখানোই আছে কিন্তু এটা, হ্যাঁ টেক এক্সামে যাবেন। টেক এক্সামে ক্লিক করলে প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্ন দিয়ে দিচ্ছি। কুইক বুক যদি এটা জানতো যে প্রশ্ন ফাঁস হচ্ছে, তাহলে আপনাদেরকে সার্টিফিকেট দিত না, বুঝছেন? এখন পর্যন্ত তো চেঞ্জ হয়নি, আপনাদের কপাল খারাপ থাকলে চেঞ্জ হবে। এটা হচ্ছে কুইক বুক অ্যাডভাইজার, ঠিক আছে? এইটা দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি আপনার ইমেইলে সার্টিফিকেট আসবে, অথবা ওই যে টেক এক্সাম যেটা লেখা ছিল ওখানে লেখা থাকবে ডাউনলোড সার্টিফিকেট, মানে ক্লিক করবেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। গেল, এটা প্রথমটা দেওয়ার পর দ্বিতীয়টা অটোমেটিক আনলক হবে। এটা লক করা আছে কিন্তু অ্যাডভান্সটা, ঠিক আছে? অটোমেটিক আনলক হবে। আনলক হলে পরে আপনারা যেটা করবেন আরেকটা এক্সাম দিবেন। ভাই পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, আবার অ্যান্সার টিকও দেওয়া আছে, কোনটা সঠিক অ্যান্সার হবে, আর কি চাচ্ছেন? আর কাকে লাগবে আপনি বলেন? দুর্ঘটনা ঘটলে আরেকটা ইমেল দিয়ে দিবেন। দুর্ঘটনার কিছু নাই, কোনো সমস্যা নেই। মাথা কি ঠান্ডা করবেন? এই যে দেখেন, এটা মাথা আবার ঠান্ডা কেন? মাথা গরম করে দিবেন। এই যে প্রশ্ন দেওয়া আছে দেখেন, এই ফার্স্ট কোশ্চেন দিবেন, এই যে ঠিক এই কোশ্চেনটাই লেখা থাকবে এবং অপশনে এই চারটাই থাকবে এবং তার মধ্যে অ্যান্সার হবে বি, দেওয়াই আছে। আর কি চাচ্ছেন বলেন? জি, 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন দেখে দেখে শুধু দেখে, সময় আনলিমিটেড। হ্যাঁ, আপনি কোর্স করতে আসছেন বলে এত মজা পাচ্ছেন, যে কোর্স করে নাই তাকে জিজ্ঞেস করেন সে কেমনে এটার অ্যান্সার দিবে, পারবেই না দিতে, বুঝছেন? ইউটিউবে সার্চ করলে কোশ্চেন দেখা যায়, কিন্তু আমি তো ইউটিউবে কোশ্চেনটা দিচ্ছি না। যিনি ক্লাস করতে আসবেন, যিনি টাকা খরচ করে সময় করে কষ্ট করে বৃষ্টিতে ভিজে আসছেন, আপনার জন্য এটা ফ্রিতে আমি ভিডিও দিচ্ছি, ঠিক আছে? ফ্রিতে তো কোশ্চেন দেওয়া যাবে না। ওকে, ঠিক ওটা শেষ হয়ে গেলে পরেরটা শুরু করবেন। আচ্ছা, পরেরটাতে যেটা হতে পারে আপনাদের, যেটা হতে পারে একটা দুটো কোশ্চেন নাও মিলতে পারে, হ্যাঁ? ধরেন 50-এ আপনি 45-40, 50-এ 24 পাইলে পাস, 50-এ 24 পাইলে পাস। ওকে, আপনি দেখে দেখে যদি 50-এর মধ্যে 40টাও রাইট করতে না পারেন তাহলে কিন্তু হবে না। দুটো একটা না মিলতে পারে, দুটো একটা না মিললে অসুবিধা নেই। না কিছু নেই, এটা খালি পাস ফেল আছে, শুধু পাস ফেল আছে, আর কিছু নেই। আর ওই সার্টিফিকেটে লেখাও থাকবে না আপনি কত মার্ক পাইছেন, কিছুই পাইছেন, কিচ্ছু লেখা থাকবে না। আপনি যদি 26 পেয়ে পাস করেন, তাও সার্টিফিকেটে যা দেখাবে 50-এ 50 পেলেও তাই দেখাবে। এই যে দেখেন, হ্যাঁ ধরেন 26টা রাইট অ্যান্সার দিলেন, তার মধ্যে আমি বলছি দুইটা একটা প্রশ্ন নাও মিলতে পারে, দুইটা না মিলে ভুল দিয়ে 23 হয়ে গেল, তখন কি করবেন? আর 24 যদি হয় তাহলে তো বেঁচে গেলেন, যদি না হয় তখন কি করবেন? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পরেরটা। হ্যাঁ, দেখেন এখানে যে দুইটা দেওয়া আছে দুইটাতে টিক দিতে হবে। ওকে, এই দুইটা যেটা অ্যান্সার দুইটা হবে দুইটাতে টিক দিতে হবে।
এটা লাল দেখে আবার অন্য কিছু ভাবেন না, এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? ওকে, লাল সবুজ হলুদ যাই কালার থাকুক ওইটাই অ্যান্সার ওইটাই। বলেন। হ্যাঁ হ্যাঁ, নিচের অপশনটা অ্যাডভান্স। হ্যাঁ, আবার ওই টেক এক্সাম আসবে, আবার ওই কোশ্চেন আসবে, পরের ফাইলটা ওপেন করবেন, মাঠ ফাইলটা ওপেন করবেন, ওই ওই একই সেম কোশ্চেন আসবে, সেম আনসার হবে, ওটা দেখে দেখে দিবেন, শেষ। ওই যে জায়গায় টেক এক্সাম লেখা ছিল ওই জায়গায় লেখা থাকবে ডাউনলোড সার্টিফিকেট, সার্টিফিকেট ডাউনলোড করবেন, দুইটা সার্টিফিকেট নিয়ে সবাই গ্রুপে শেয়ার করবেন। আপনি জানেন লোকজন এই সার্টিফিকেট নিয়ে কত সাকসেস গ্রুপে পোস্ট করে, আমি এখন প্রো অ্যাডভাইজার, বিভিন্ন গ্রুপ আছে না, এই বিভিন্ন গ্রুপে পোস্ট করে আমি কুইক বুকের প্রো অ্যাডভাইজার। আপনি কি বলেন, বুঝছেন? না, এটা আপনার কাছে তো এখন সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি এই কোর্স করতে না আসলে তো এই কোশ্চেন কোথায় পেতেন বলেন? এই কোশ্চেন তো আমি দিয়ে দিব না, এটা আপনাদেরকে দিচ্ছি অন্য ইয়াতে, বাট আপনারা যেটা করেন, মানে আপনাদের সাথে রিকোয়েস্ট, এটা ধরেন এমনি এমনি কাউকে দিয়ে দিবেন না। তাহলে হবে কি, না আপনি দিতে পারেন, আপনি আমার কথা শুনতে হবে, ব্যাপারটা তো এরকম না, আমি তো আপনাকে দিয়ে দিচ্ছি, তাই না? দিলে হবে কি, ওই লোকটা কিছু জানে না কিন্তু সে সার্টিফিকেট নিয়ে বসে থাকবে, ও তো কিছু জানে না, ও তো কোর্স করে নাই, ওর ডিটেল কিছু জানে, সার্টিফিকেট নিয়ে বসে আছে, ও কি কোনো কাজ করতে পারবে? খামোখা হবে কি, ইন্ডাস্ট্রিটা নষ্ট করবে, ঠিক আছে? এটাই। তাহলে নেক্সট ক্লাসে আমরা সবাই প্রো অ্যাডভাইজার হয়ে আসবো, অ্যাডভান্স সার্টিফিকেট সহ, ঠিক আছে? এটা গেল একটা। এখন আসেন আপনাদের টপিক শেষ করি। টপিকে কি ছিল? ব্যাংক রিকনসিলিয়েশন না? তাহলে আজকে আপনাদেরকে আমি কি দিচ্ছি, আমি আপনাদেরকে দিচ্ছি, আচ্ছা আগে মানে যাদের কি বলে কোম্পানির মেয়াদ শেষ হয়ে গেছে 1 মাস, তাদেরকে আগেই দিছিলাম কিভাবে রিনিউ করবেন, লিঙ্ক সহ, ঠিক আছে? আজকে দিলাম কিভাবে আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন ক্রিয়েট করবেন লিঙ্ক সহ, ওই লিঙ্কে না ঢুকলে কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন হবে না, ওকে? এক্সামের কোশ্চেন দুটো দিয়ে দিছি, পরীক্ষা দিয়ে প্রো অ্যাডভাইজার হয়ে গ্রুপে আগে শেয়ার করবেন, যে যখনই নেবেন গ্রুপে শেয়ার করবেন যে আমার দুইটা, না না দুইটা দিছি তো, দুইটা দিছি তো, দুইটা পাইছেন না সবাই ফাইল? অবশ্যই দুইটা দিছি, দাঁড়ান, এই যে দুইটা ফাইল, আপনার ওখানে দুইটা যায় নাই? একটু ওয়েট করেন, আসবে আসবে, ওকে। এখন আসেন, এখন আসেন ব্যাংক রিকনসিলিয়েশনে আসি। ব্যাংক রিকনসিলিয়েশনে আপনাদেরকে আগে আমি কি করাইছিলাম, ব্যাংক যদি অটোমেটিক কানেক্ট থাকে তাহলে কি, ব্যাংক যদি অটোমেটিক কানেক্ট না থাকে তাহলে কি? ব্যাংক অটোমেটিক কানেক্ট থাকলে কোনো ঝামেলা নাই, টোটালি আপনি এই অবস্থায় পাবেন। এই অবস্থায় বলতে আপনার ট্রানজ্যাকশন, ব্যাংকের ট্রানজ্যাকশন সব কুইক বুকে আপডেট হয়ে যাবে, ওকে? আর যদি ব্যাংক কানেক্ট না থাকে তাহলে কি করতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে পিডিএফ ফাইলটাকে আপনি এক্সেল করতে হবে, এক্সেলটাকে ফরম্যাট করবেন কিভাবে এটা আমি দেখাইছি, ওকে? ফরম্যাট করার পর সেটা আপলোড করবেন কিভাবে এটাও দেখাইছি, দেখানোর পরে এই এই অবস্থায় আসছে, তাই না? মনে আছে? আপলোড করার পরে কিন্তু এই অবস্থা আসছে। এই ব্যাংকটা আমরা পাবো কোথায়? এটা কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা পাবো না। চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাংকটা আছে ওয়েলস ফার্গো, সেই ব্যাংকটা কি? সেই ব্যাংকটা হচ্ছে আমার লেজার, আমার রেজিস্টার, আমি হিসাব রাখছি। আর এইটা আমি আপলোড করলাম কি, এইটা আপলোড করলাম আমি ব্যাংকের যে লেজার আমার কাছে আসছে, স্টেটমেন্ট আসছে, সেই স্টেটমেন্ট আপলোড করলাম। তার মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টের সাথে এই যে ব্যাংক স্টেটমেন্ট আমি আপলোড করলাম, এইটাকেই আমি সমন্বয় করব। এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক সমন্বয় বিবরণী, তাই না? আচ্ছা, এখন দেখেন এইটা আমরা গেলাম কোথা থেকে, এইটা গেলাম আমরা ট্রানজেকশন থেকে ব্যাংক ট্রানজেকশন, আর চার্ট অফ অ্যাকাউন্টে গেছি কোথায়, ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। এই ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা যে ব্যাংকটা পাই ওয়েলস ফার্গো, এই ওয়েলস ফার্গো ব্যাংকটা হচ্ছে আমার রেজিস্টার, আমার লেজার, আমার কোম্পানির লেজার, ওকে? কোথায় ওয়েলস ফার্গো? এই যে ওয়েলস ফার্গো, এটা হচ্ছে আমার লেজার, ঠিক আছে? আর এই এই ট্রানজেকশন থেকে ব্যাংক ট্রানজেকশনে গেলে যেটা পাবো, যেটা আপলোড করছি আমরা, সেটা কার? সেটা হলো ব্যাংকেরটা, ব্যাংকেরটা আমার সিস্টেমে আপলোড করছি। এখন আমি এটার সাথে আমার যে লেজার আছে এটা মিলাবো, এটা সমন্বয় করব যে কোথায় কোথায় গ্যাপ আছে, ওকে? এখন দেখেন আমাদের কাছে যে এটা আছে, কি বলে এটাকে, ব্যাংক স্টেটমেন্টটা আছে, সেটা হচ্ছে এটা, তাই না? সে ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে এটা,
এই ব্যাংক স্টেটমেন্টটা কি? এই ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংকের জুলাই 2001 থেকে 31 জুলাই 2000, সরি 1 জুলাই 2021 থেকে 31 জুলাই 2021 পর্যন্ত, মানে এক মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে। তাহলে আমার এই রিকনসিলিয়েশনের টাইম পিরিয়ড কত হবে? 1 জুলাই 2021 থেকে 31 জুলাই 21 পর্যন্ত। এই সময় পর্যন্ত আমার রেজিস্টারে, আমার চার্ট অফ অ্যাকাউন্টে যে কয়টা ট্রানজাকশন আছে শুধুমাত্র সেই কয়টা ট্রানজাকশনের সাথেই আমি মিলাবো। এর আগে বড় থাকতে পারে, অগাস্ট মাস থাকতে পারে, মে মাস থাকতে পারে, সেগুলো কিন্তু আমি মিলাবো না। আমি রিকনসাইল করব কোনটা? জুলাই মাস। ওকে, এখন এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম, দেখেন এখানে কি আছে, একটা সামারি আছে। এই সামারিতে কি আছে দেখেন, ব্যাংক ওপেনিং ব্যালেন্স, এটা বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স একই জিনিস। হ্যাঁ, কত? 1122.41, তাই না? আচ্ছা, 1122.41 বিগিনিং ব্যালেন্স কোথায় আছে? ব্যাংকে দেখাচ্ছে আমাকে। তার মানে এটা যদি জুলাই হয় তাহলে জুন মাসের শেষ দিন 30 জুন, তাই না? 30 জুনের তাহলে এন্ডিং ব্যালেন্স কত ছিল? এটাই 30 জুনের এন্ডিং ব্যালেন্স, এটা ছিল বলেই এটা জুলাইয়ের 1 তারিখে এটা ওপেনিং ব্যালেন্স হয়েছে। আচ্ছা, এখন ধরেন আমার একটা ক্লায়েন্ট আমাকে ব্যাংক রিকনসিলিয়েশন দিছে জুলাই 2021-এর। ওকে, আমি তার অ্যাকাউন্টে ঢুকছি, ঢুকে দেখলাম কি, তার কুইক বুকে দেখলাম তার ওপেনিং ব্যালেন্স লেখা 11,000, না 1,12,241। ওপেনিং ব্যালেন্স হওয়ার কথা কত ছিল? 1122.41। তার মানে সে দশমিকটা দিতে ভুলে গেছে, পুরোটা এখানে লিখে ফেলছে। এরকম যদি ভুলভাল থাকে বা যদি আগেরটার সাথে না মিলে তাহলে কি করতে হবে? জার্নাল দিয়ে আর যাই দিই, প্রথম কথা কি ঠিক করতে হবে, তাই না? ভুলটাকে ঠিক করতে হবে। এখন দেখেন, এটা ঠিক করার জন্য আমি এটা একটা ডুপ্লিকেট বানাই। এটা ঠিক করার জন্য আমরা যাব হচ্ছে ব্যাংকে। ইন্টারনেটের গতি দিন দিন স্লো হয়ে যাচ্ছে। এই ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা জানি কে ছেলেটার নাম? তাহলে এখন ওর বিরুদ্ধে আন্দোলন করবো নাকি? ইন্টারনেট স্লো কেন? সেটাও কথা, সেটাও কথা। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম। এটা ঠিক করতে গেলে আমাকে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টে। ওকে, কারণ ওপেনিং ব্যালেন্সটা কোথায় ছিল বলেন? ওপেনিং ব্যালেন্সটা ছিল কিন্তু আমার লেজারে, আমার লেজারে আমি আপডেট করব। ওকে, এখানে যে যাব আমি যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে এখানে এখন আপাতত একটাই অ্যাকাউন্ট হিস্ট্রি দেখাচ্ছে, কারণ এখানে একটাই আছে, ওপেনিং ব্যালেন্সটাই দেওয়া আছে। এখানে অনেকগুলো থাকতে পারে, আপনাকে সব নিচে যে ওপেনিং ব্যালেন্সটা বের করতে হবে। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স বের করে এখানে ক্লিক করবেন, এটা যে কোনো একটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এইটা এখন আপনি এডিট করতে পারবেন। এটা আমাকে কি করতে হবে? এটাকে একটা পয়েন্ট দিতে হবে, তাই না? দিয়ে এটা সেভ করতে হবে। ইয়েস, এখন দেখেন ঠিক আছে। হুম, ঠিক আছে না? তার মানে যদি আমি যে মাসের ধরেন আপনার এটা জুলাই করতেছি, তো জুন মাসে আমাদের যে ক্লায়েন্ট সে এটা কিছুই বুঝে নাই, সে উল্টাপাল্টা অনেক এন্ট্রি দিচ্ছে, তাহলে কি আমাদের ব্যাংকের সাথে আমাদের মিলবে? ক্লোজিং ব্যালেন্স মিলবে না। তো ক্লোজিং মানে ওপেনিং ব্যালেন্স মিলবে না। তখন আমাকে কি করতে হবে? ওপেনিং ব্যালেন্সটা এসে এভাবে ঠিক করে নিতে হবে। আরেকভাবে ঠিক করতে পারি আমার জার্নাল দিয়ে, সেটার পদ্ধতি একটু পরে, সেটা আমি পরে দেখাবো। মানে ভেজালে পরে যান, আগে সহজটা শিখেন। হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, কোনটা বাড়তেছে কমতেছে? না, এইটা তো যদি আপনার 1,12,000 ছিল, তার মানে আপনার জুন মাস ঠিক নাই। জুন মাস আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পারছেন? তখন কিভাবে ঠিক করব? তখন আমরা দেখব মে মাসের ক্লোজিং ব্যালেন্স কত ছিল। মে মাসের ক্লোজিং ব্যালেন্সটা ঠিক করে তখন আমরা জুন মাস রিকনসাইল করলে অটোমেটিক এটার ক্লোজিং ব্যালেন্স ঠিক হয়ে যাবে। মে মাসের ক্লোজিং ব্যালেন্স মানে জুন মাসের ওপেনিং ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট দেখে আগে ঠিক করব, ঠিক করে যখন আমরা রিকনসাইল করব, মিলাই দিব,
তখন আপনার এই এটার এন্ডিং ব্যালেন্স মানে আপনার জুলাইয়ের ওপেনিং ব্যালেন্স এমনিতেই ঠিক হয়ে যাবে, বুঝছেন? এখন উনি ধরেন আপনাকে বলছে শুধু জুলাই করতে, আপনার তো জুনে কি আছে না আছে দেখার দরকার নেই। জুনে উনি কি ভুল করছে এটা আপনার দেখার দরকার আছে? আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে জুলাইয়ের ব্যাংক রিকনসিলিয়েশন মিলিয়ে দিবেন। তাহলে ব্যাংক অনুযায়ী আপনি তো এটা আর আন্দাজে বসাচ্ছেন না, ব্যাংকে যেটা আছে সেটাই তো বসাচ্ছেন। ওটা না বসালে কি ব্যাংক মিলবে? কোনোদিনও মিলবে না। ওকে, তাহলে যদি আমাদের ওপেনিং ব্যালেন্স ঠিক না থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স ঠিক করে দিব। আর যদি দেখেন যে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিছে কিন্তু ওই ব্যাংকটাই নাই, তখন কি করবেন? উনি উনি ওনার এই সফটওয়্যারে ব্যাংকটা অ্যাডই করে নাই কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে, তখন কি করবেন? ব্যাংক অ্যাড করতে হবে, সিম্পল। মানে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এটা ব্যাংক অ্যাড করে ফেলবেন। এন্ড ব্যাংক অ্যাড করার সময় কি করবেন? ব্যাংক অ্যাড করার সময় অ্যাজ অফ ডেট দিবেন কবে, যে মাসের করতে দিছে। আর ওখানে অ্যাজ অফ ডেটের পাশে ওপেনিং ব্যালেন্স দিবেন কোনটা, ব্যাংক স্টেটমেন্টে যেটা আছে সেটাই দিবেন। এই যে দেখেন, যদি আপনার ধরেন এটা নাই, ওয়েলস ফার্গো ব্যাংক আপনি করে দেখলেন, ওপেন করে দেখলেন ওয়েলস ফার্গো ব্যাংক উনি অ্যাডই করেন নাই কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট পাঠাই দিছে, তাহলে কি করবেন? আপনি ট্রানজাকশন থেকে যাবেন চার্ট অফ অ্যাকাউন্টে, নিউ একটা চার্ট অফ অ্যাকাউন্ট দিবেন। তখন আপনি ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে ওটাই রিকনসাইল করবেন, তখন ওই ব্যাংক স্টেটমেন্টে যে কয়টা ট্রানজাকশন আছে সেটা আপনার অটোমেটিক আপনার লেজারে চলে আসবে। ওকে, আচ্ছা এখানে দেখেন এই যে এই চেহারাটা দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন, এই চেহারা তো আগে দেখিনি। দেখেন জিনিস সবই এক। এখানে বলছে কি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম কি দিব? ওয়েলস ফার্গো। ওটা ওই বক্সে কি ছিল? অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, ডান পাশে ছিল অ্যাকাউন্ট নেম, তাই না? এখন দেখেন এটা কি আছে, অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কি হবে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিলে অটোমেটিক ব্যাংক চলে আসবে। তারপরে এই যে অ্যাজ অফ ডেট এগুলো আসছে, ইনফরমেশন সবই সেম, কিন্তু ওই বক্সের মতো করে না আসলে আপনি চিন্তা করবেন হ্যাঁ এই বক্স তো আমার আসেনি, এখন কি হবে? ব্যাপারটা কিন্তু তা না। দেখেন ডেট দিব কবে? ডেট দিব হচ্ছে 2021-এর জুলাই মাস, তাই না? এটা একটা সমস্যা হলো, এটা একটা একটা করে যেতে হয়। 1 জুলাই এখানে ব্যালেন্স বসাবো কত? 1122.41। এটা সেভ করে দিলে আপনার ব্যাংকটা অ্যাড হয়ে গেল। এখন সে তার আগের কিছু আপনাকে করতে বলে নাই, আগের কিছু নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। একটা ব্যাপার বলি, আপনারা যত কম চিন্তা করে সহজে চিন্তা করবেন তত আপনার লাইফ সহজ। আপনি যখন তাকে গুতান তোমার আগের গুলা কই দাও দেখি করি, ও তখন আপনাকে বললো কি ভাই তোমার আগের গুলো নিয়ে তোমার টেনশন কেন, তুমি যেটা করতেছি ওটা করো, বুঝছেন? তাহলে এটা সেভ দিলে আমার কিন্তু ওয়েলস ফার্গো ব্যাংক এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, মানে আমার যে ওই যে মাঝখানে পপ আপটা আসে ওইটা না এসে এটা কিন্তু এইভাবেও আসতে পারে, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। ওকে, তাহলে আমরা যদি দেখি যে উনি এটা ব্যাংক অ্যাডই করেন নাই তাহলে আমরা ব্যাংক অ্যাড করব, যদি দেখি যে ওপেনিং ব্যালেন্স ভুল আছে তাহলে ওপেনিং ব্যালেন্স অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে ঠিক করব। আর এই যে ট্রানজ্যাকশন থেকে ব্যাংক ট্রানজ্যাকশনে আপনাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই ট্রানজ্যাকশন পর্যন্ত আপনারা কিভাবে আসবেন, তাই না? ব্যাংক স্টেটমেন্টটাকে কনভার্ট করবেন, কনভার্ট করে আপলোড করবেন, আপলোড করে এই পর্যন্ত আসবেন। ওকে, এখন দেখেন এটাকে আমার ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ করা মানে কি? ক্যাটাগরাইজ করা মানে হচ্ছে আমি কোন খরচ এবং কোন ইনকাম, কোন খরচ কোন খাতে করেছি এবং কোন ইনকাম কোন খাত থেকে করেছি সেটা আমাকে এখানে ধরাই দিতে হবে। ক্লিয়ার? দেখেন এখানে দেখেন স্পেন্ড, স্পেন্ড যেগুলো আমরা খরচ করছি সেগুলো বাম পাশে আছে, তাই না? এগুলো সব আমার খরচ। আর দেখেন রিসিপ্ট, রিসিপ্টগুলো আমার ডান পাশে আছে। ওকে, এখন কোনটা কোন খাতের খরচ আপনি যদি এই ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন দেখে কিন্তু আপনি ঠিক মতো বুঝতে পারবেন না। এটা যদি আমি একটু আগায় দিই, ডেসক্রিপশন দেখে কি প্রপারলি বোঝা যায় যে এটা কোন খাতের খরচ? এইটা রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে তোমার কোন খাতের খরচ এটা আমাকে জানাও, অথবা তোমার ক্যাটাগরি লিস্ট আমাকে পাঠাও। ওকে, ক্যাটাগরি লিস্ট না হলে আপনি ধরেন এই যে এখানে দেখেন
লেখা আছে মান্থলি সার্ভিস ফি, খরচ বুঝতেছি, মান্থলি সার্ভিস ফি, এটা কিসের মান্থলি সার্ভিস ফি? এটা কি অফিস এক্সপেন্সে যাবে, নাকি এটা ইউটিলিটি এক্সপেন্সে যাবে, নাকি এটা ব্যাংক চার্জে যাবে? আপনি জানেন? জানেন না। তার মানে কি, এই যে কোনটা কি ক্যাটাগরাইজ করবেন, এই লিস্টটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই নিতে হবে। ক্লায়েন্ট কি বুঝে যে কোনটা কোন অবশ্যই বুঝে, ক্লায়েন্ট এগুলা সব বুঝে। দিতেছে না, দিলে আপনি করবেন কি করে? মানে সে তো নিজেই করতে পারে, সে কেন দিচ্ছে? এটা তো ভাই ক্লায়েন্টের হাতে না এত সময় নাই এগুলো বসে বসে ক্যাটাগরি করবে, এই জন্যই আপনারা দিতেছে। আপনি একটা জিনিস দেখেন, এই যে পিডিএফ ফাইলটা যে আপনি এক্সেলে কনভার্ট করছেন, এটা করতে অনেক সময় লাগছে না? এত সময় ওদের নাই তো, সময় আছে? ও তো ওর ওর দেশেও 10 টাকা খরচ করলে ওই সব কাজ করে নিতে পারে, $10। আপনার কাছে তো $10 মানে অনেক টাকা, তাই না? কিন্তু ও 10 টাকা খরচ করলে সব করতে পারে, তো ও কেন এগুলা নিজে বসে বসে করবে? ওকে, আচ্ছা দেখেন, এখন এই লিস্টটা আমাদেরকে অবশ্যই কার কাছ থেকে নিতে হবে? ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এখন আমরা যেটা করবো, এটা আন্দাজে করবো, যে আমরা এটা ধরে নিয়ে করব, যে এটা আমরা ব্যাংক চার্জ ধরতেছি, এটাকে আমরা অফিস খরচ ধরতেছি, এটাকে আমি সেলসের ইনকাম ধরতেছি, এগুলো ধরে নিয়ে আমরা করতেছি। কিন্তু অ্যাকুরেটলি করতে গেলে কি করতে হবে বলেন তো? ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনাকে এটার ক্যাটাগরি লিস্ট নিতে হবে, যে সে কোনটা কোন খাতে ফেলতে চাচ্ছে। তার সাথে কথা বলে প্রত্যেকটা ট্রানজাকশনে দিবে, অথবা সেটা দিবে যে ধরেন এই যে লেখা আছে কি, চেক কার্ড পারচেজ, হ্যাঁ এই যে দেখেন এখানে একটা কোম্পানির নাম লেখা আছে না? এটা কি? এলেনসিং। এখানে দুটো আছে এলেনসিং, তাই না? সে বলে দিবে এলেনসিং এর খরচগুলো তুমি এই ক্যাটাগরিতে ফেলবা। তাহলে এখানে যদি 50টা এলেনসিং থাকে, ধরেন 300 ট্রানজাকশনের মধ্যে 50টা এটা, তাহলে আপনি 50টা তো আপনি বুঝে যাচ্ছেন যে এটা কোন ক্যাটাগরিতে পড়বে, বুঝছেন না? তারপর যদি বলে যে এই যে কার্ড পারচেজ, এখানে কি বলছে? পার্ক বার্ল্যান্ড গ্রিল অস্টিন, মানে এটা কি খাওয়া দাওয়া করছে, তাই না? এন্টারটেনমেন্ট খরচ, ফুড বিল। ও যদি বলে যে এই ধরনের যত কিছু সব তুমি ফেলবা আমার ফুড বিলে, আপনি বললেন না আমি এন্টারটেনমেন্টে ফেলবো, বললেন না আমার ফুড বিলেই লাগবে, তার মানে এই ধরনের যত খরচ আছে সবগুলো আপনাকে ফেলতে হবে কোথায়? ফুড বিলে, যে খাওয়া দাওয়ার খরচ। অথবা কেউ এটাকে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচেও ফেলতে পারে, যদি সে মনে করে যে যদি সে এই খরচগুলো সব অফিস পারপাস করে থাকে, ফেলতে পারে না? সে আপনাকে বলে দিবে। তার মানে কিন্তু আপনার প্রতিটা ট্রানজাকশন আলাদা আলাদা করে বলার দরকার নাই, সে আপনাকে ধরায় দিবে যে এই খরচগুলো তুমি এই খাতে ফেলো, বুঝছেন? এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে একটু খুঁজলে পাবেন, এই যে গুগল অ্যাডভার্টাইজমেন্ট। গুগল অ্যাডভার্টাইজমেন্ট কি? এটা কি ধরনের খরচ? অ্যাডভার্টাইজমেন্ট খরচ। তারপরে স্টারবাক, স্টারবাক ইউএসএ কি? ফুড। আপনি নিজেই কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন, তাই না? তো সে যদি এই ধরনের যদি বলে যে তুমি আমার ফুড, মানে এই যে দেখেন এই যে এটা কি, হায়াত প্যালেস সেটেল, আচ্ছা এইটা এই যে হায়াত প্যালেস সেটেল বলছে সে, এইটা আসলে কি ধরনের খরচ এটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না। না ধরেন আপনি প্রতিষ্ঠান পেলেন, কিন্তু সেই প্রতিষ্ঠানের সাথে সে কি ধরনের লেনদেন করছে, এই ধরনের জিনিসগুলো তার কাছ থেকে নিতে হবে। তো তার মানে আপনার 300 ট্রানজাকশন থাকলেই যে 300টা ক্যাটাগরি হবে ওটা কিন্তু তা না, 300 ট্রানজাকশনের জন্য 30টা ক্যাটাগরিও হতে পারে। এগুলো ডিসকাস করতে হবে। আর অথবা উনি ধরেন যে আপনাকে দিয়ে দিল, যে উনি লিখে দিল যে এই ধরনের খরচগুলো তুমি এই ক্যাটাগরিতে ফেলবা। এখন ধরেন ক্যাটাগরি করতে যায়, দেখেন ওই ক্যাটাগরি নাই, তাহলে কি করতে হবে? চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে ওই ক্যাটাগরিটা ওপেন করতে হবে। ওকে, এখন আসেন আমরা দেখে দেখে বুঝে বুঝে ক্যাটাগরি করার চেষ্টা করি। আচ্ছা এই দেখেন 30 তারিখে উনি বলছে কি মান্থলি সার্ভিস ফি 8 টাকা, এটা ধরে নিচ্ছি আমরা ব্যাংক চার্জ। হ্যাঁ, এখানে এটার উপরে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে বলছে ক্যাটাগরি ম্যাচ, রেকর্ড অ্যাজ ট্রান্সফার, রেকর্ড অ্যাড ক্রেডিট কার্ড পেমেন্ট। মানে আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি করতে পারবো, মানে ক্যাটাগরি বলতে কয়েকভাবে এটাকে আমরা সেটেল করতে পারবো। একটা হচ্ছে ক্যাটাগরি করা, ক্যাটাগরি বলতে এটা কি ছিল? স্পেন্ড, স্পেন্ড করো না, খরচ, খরচ। তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে যে এটা আমরা কোন খাতের খরচ দেখাবো। এখানে আমরা দেখি ব্যাংক চার্জ আছে কিনা,
ব্যাংক চার্জ আছে? আছে, আছে। আছে। তাহলে আমরা এখানে ব্যাংক চার্জ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিব। আর অন্যান্য যে ঘর ছিল এগুলো ওগুলো দিতে হবে না, ওগুলো দিতে হবে না। তাহলে দেখেন আমরা যখন এই যে যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, আমরা এই যে এখন স্যার যেগুলো দেখতেছি মানে এই দুইটা কাছে ক্লিক করলাম বিলানি যদি না থাকে অন্য কোনো ঘরে আর এত না, এটাই ক্যাটাগরি, মানে এটাই। অন্য ঘর বলতে আপনাকে বোঝাই, ওখানে কি ছিল, পেই। পেইটা কে, কাকে টাকাটা দেওয়া হয়েছে, তাই না? এখন আপনি ধরেন যে রাস্তায় আসতে একটা রেস্টুরেন্টে খাইছেন, পেই বলতে সেই রেস্টুরেন্টটাকে এখন অ্যাড করতে হবে। আপনি খরচে কি ওই রেস্টুরেন্ট প্রতিটা ঘর অ্যাড করে করে খরচ করবেন? না। তাই না? আপনার দরকার কি, এই খাতে কি খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এটাই। তো আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে বাকিগুলো আপনার প্রয়োজন নেই। ক্লায়েন্টের ক্ষেত্রে আরেকটা প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে যদি উল্লেখ থাকে ট্যাক্স, ট্যাক্সটা শুধু সিলেক্ট করে দিতে হবে, এছাড়া সেটাও আসবে, সেটা দেখাবো। এখন দেখেন এখানে তিনটা অপশন, একটা হচ্ছে ফর রিভিউ, ক্যাটাগরাইজ, আর হলো এক্সক্লুড। আমরা এখন আছি কোনটাতে, ফর রিভিউতে আছি। ফর রিভিউতে একটু আগে ছিল 22টা ট্রানজাকশন, এখন এখানে হয়ে গেছে 21টা। একটা আমরা ক্যাটাগরি করে ফেলছি, সেটা কোথায় পাবো, এই যে ক্যাটাগরাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই একটা ট্রানজাকশন অলরেডি চলে আসছে এখানে। ঠিক আছে, ক্যাটাগরি কি, ব্যাংক চার্জ। ওকে, আমরা আবার ফর রিভিউতে যাই, গিয়ে ধরেন এটা কি আছে, এটাকে আমরা ক্যাটাগরি করব, এখানে দেব আমরা এন্টারটেইনমেন্ট দিই আপাতত, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট আছে, ক্লিয়ার। ঠিক আছে, এটাকে আমরা অ্যাড করে দিব। এখন দেখেন ট্রান্সফার হলো কয়টা, 20টা। আচ্ছা, এইটা করব কার ক্ষেত্রে, যার ক্ষেত্রে ব্যাংক এখনো অ্যাড করে নাই, বা ব্যাংকে কোনো ট্রানজেকশনই সে করে নাই, তার লেজারে, কোম্পানির লেজারে, ব্যাংকের কোনো ট্রানজেকশন সে করেই নেই, আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট পাই, এই কাজটা করতেছি। এখন ধরেন ব্যাংক, আপনি আপনার লেজারেও ট্রানজেকশন করছেন, ব্যাংকেও আছে, সেটা কিভাবে দেখাবেন? দেখেন এইটা যদি আমরা ধরি, এটা কি 200 টাকা কি করছে, এই যে এলএন স্ক্রু কর্পোরেট, তাই না? এলএন স্ক্রু কর্পোরেটে সে 200 টাকা বিল পেমেন্ট করছে, তাই তো, তাই না? টাকা দিছে, টাকা দিছে মানে কি, সে কোনো একটা কিছু কিনছে। ধরেন আমরা এই এই যে দাঁড়ান, এইটার নামটা আগে নিই, এটা কে, টাকা দিছে মানে কে, এটা ছিল আমার সাপ্লায়ার, তাই না? সাপ্লায়ার স্যার, আপনি কাস্টমারকে টাকা দেন, কাস্টমার কাছে টাকা নেন না? এখন আসেন, এই কাজটা আমরা একটা কাজ করে দেখাই, সেটা হলো নিউতে গিয়ে আমরা সরাসরি একটা এক্সপেন্স দেখাই, এক্সপেন্স কয় তারিখ বলেন, ডেট কত, 29/7/2021, টাকা কত, পাকাপাকি 200 টাকা, তাই তো? তাহলে আমরা যদি এক্সপেন্স করি, মানে আমরা টাকা দিছি কাকে, যে লোকটাকে দিছি সেই লোকটার নাম এখানে নাই, এটা আমরা অ্যাড নিউ করি। অ্যাড নিউতে গিয়ে কি ছিল, এলেন্স স্ক্রু কর্পোরেট দিলাম, এখানে কিন্তু শুধু নাম দিলে এটা সেভ নিবে, তাই না? সাপ্লায়ার কি ম্যান্ডেটরি, কি শুধু ডিসপ্লে নেম, সেভ। তাহলে টাকা দিছি কাকে, একে দিছি কবে, আচ্ছা ধরেন ওয়েলস ফার্গো থেকেই দিছি, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে পেমেন্ট ডেট কবে, 2021 সালের জুলাইয়ের 29 তারিখ, ডেট ঠিক আছে, 29/7/2021। আচ্ছা, এখন ধরেন আমরা কি করব, আমরা ওর কাছ থেকে কোনো আইটেম কিনি নাই, ধরেন আইটেম যদি না কিনি কিন্তু এক্সপেন্স যদি হয়, তাহলে কোথা থেকে করবো, ক্যাটাগরি থেকে করবো, মনে আছে? যেটা আমার ইনভেন্টরিতে নাই, তার সাথে আমার লেনদেন হয়েছে, সেটা করবো কি, ক্যাটাগরি থেকে করবো। আচ্ছা ধরেন আমরা এখানে ক্যাটাগরিটা এখনই সিলেক্ট করে নিই, ধরেন ওকে আমি টাকা দিছি কি পারপাস, মনে করেন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ওর কাছ থেকে আমি একটা সার্ভিস নিছি, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স করে ওকে 200 টাকা দিছি, কত তারিখে, 29/7/2021। আমি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে সিলেক্ট করলাম, ওকে।
মনে আছে যে আইটেম ডিটেলসও কিন্তু আছে। এখানে কি থাকবে, এখানে হলো প্রোডাক্ট যদি আমি কিনি, প্রোডাক্ট বা সার্ভিস যেটা আমার কাছে আছে সেটা যদি আমি কিনি তাহলে, বাট আমি যদি এর বাইরে কোনো এক্সপেন্স করি তাহলে কোথা থেকে দিব, রেট ক্যাটাগরি থেকে। এখানে আমি ডেসক্রিপশনে কি লিখবো, সাপোজ ধরেন আমি এসি এসি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স মনে করেন, ঠিক আছে। তার মানে আমি তোর কাছ থেকে ও এলএনস এর কাছ থেকে, এলএনস স্ক্রু অ্যান্ড কর্পোরেটের কাছ থেকে আমি কি সার্ভিস নিছি, এসি রিপেয়ার করে, এসি রিপেয়ার করিয়ে আমি তাকে টাকা দিছি কত, 200। এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা বলেন, বুঝছেন? আমরা আইটেমে যাই নাই কেন, কারণ এটা আমার কোনো সেলস না বা পারচেজ না। পারচেজ বলতে কেনার উদ্দেশ্যে পারচেজ না, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ দিই, তার মানে কি আমার কোম্পানির লেজারে ওই ডেটে এই অ্যামাউন্টের একটা এন্ট্রি আছে। এখন যদি আপনি এটাকে রিলোড দিই, পেজটাকে একবার রিলোড দিই, আর ওখানে যে আপডেট হয়েছে এই পেজটা এখনো জানে না, রিলোড দিলে যাবে। ওকে, না এটা আসবে, এটা এখনো ম্যাচ দেখাচ্ছে না। আবার একটু রিলোড দিই, এখানে ছিল, আচ্ছা রিলোড দিই। কি উপদ্রব! এটা সেভেন ক্লোজ ঠিকঠাক মতো হয়েছে তো? আমরা এটা এক্সপেন্সে গিয়ে দেখি তো। এখনো আপডেটই হয়নি। হুম, ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটার আমি ইয়েটা আগে দেখি। এই যে এটা না, না এটাতে এখনো জিরো হয়ে আছে কেন? এটার এগেনস্টে তো জিরো থাকার কথা না। দাঁড়ান, হুম, ট্রানজাকশন তো আছে, ট্রানজাকশন আছে না, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ট্রানজাকশন তো আছে। তাহলে তো আমার ব্যাংকেরা দেখানোর কথা, ব্যাংকে কেন দেখাচ্ছে না? আপনাদের একটা ইয়ে দেখাইছিলাম না, এস্টিমেট থেকে হচ্ছে যখন আপনি ইনভয়েসে কনভার্ট করবেন তিনটা অপশন থাকে, টোটাল অ্যামাউন্ট 50%, আর একটা হচ্ছে লাস্ট ক্লাসে ওইটা আসতেছিল না, আসেই নাই কোনোভাবে। আচ্ছা এটা আমরা অ্যাড করি আগে, দাঁড়ান। এটা দিলাম আমি রিপেয়ার, না এটা না, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তাই তো। Add। আচ্ছা 28/7/2021 আমি এখানে একটা ট্রানজাকশন করি, দাঁড়ান। এখানে আমি একটা বিল করি। ও, এটা তো বিল না, এটা হবে, এটা আমার ইনকাম তো, সরি। ইনকাম হয়েছে কি, সেলস, ধরেন আমি এটা সেলস করছি, হ্যাঁ, টাকার আমার কত, 1000, ঠিক আছে। আমি এটা ইনভয়েস করি এখানে। আচ্ছা এখানে ইয়ের নামটা একটু দেখে নিই, ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন, ওকে। আচ্ছা এখানে টাকা ডিপোজিট হয়েছে তাই না,
টাকা টাকা ডিপোজিট হয়েছে, ও না, এটা না, আমার 1,000 টাকাটা কি নিচে চলে গেল কেন? আচ্ছা যাই হোক, 12 সাথে আমার টাকা ডিপোজিট হয়েছে কত? 1,000, তাই তো? ডিপোজিট মেড ইজ ব্রাঞ্চ। আচ্ছা, এখানে ডিটেল কিছু লেখা নেই। ধরেন আমি 1,000 টাকার একটা ট্রানজ্যাকশন করি, এর কাছে কত, 28/7, তাই না? 28 জুলাই 2021 একটা ট্রানজ্যাকশন করি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ধরেন আমি বিক্রি করছি 1,000 টাকার প্রোডাক্ট, কি জানি আছে একটা, এটা 800, এটা না, এটাও তো 880। 1,000 টাকার একটা প্রোডাক্ট আছে না, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এই যে 1,000 টাকার প্রোডাক্ট, ঠিক আছে? ডেট কত, 28/7, হ্যাঁ? এটা আমি কোয়ান্টিটি, আচ্ছা ট্যাক্স এখানে অ্যাড করে নিই, ঠিক আছে, 7 ক্লোজ দিয়ে দিই। হুম, আচ্ছা, ইনভেন্টরি ডেট দেওয়া আছে আগে 2022-এর জানুয়ারিতে দেওয়া আছে। বুঝছেন এখানে ঘটনা কি ঘটছে বলেন তো? ইনভেন্টরি ডেট দেওয়া আছে 2022-এর 1 জানুয়ারি, কিন্তু এটার ঘটনা কবে, 2021-এ। তার মানে ও বলতেছে যে তোমার এই ইনভেন্টরিতে যখন তুমি এটা বিক্রি করে দেখাতে যাচ্ছ, তখন এটা ইনভেন্টরিতে ছিলই না। ওকে, এখন আপনাদেরকে এটা দেখাবো আমি, একটু দাঁড়ান। 2021-এ না, ওকে, তাহলে আমি একটা কাজ করি, আর এটা না দেখালে পরে এই অপশনটা বুঝতে পারবেন না। একটু ধৈর্য রাখেন, দেখাচ্ছি। ওকে, ইন্টারনেটের অবস্থা এত বাজে। আচ্ছা, তাহলে আমরা যেটা করি, আমরা সেলস থেকে যাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। সকালবেলাও একটু ভালো থাকে না, সকালবেলা শুক্রবার সকালে ক্লাসে প্রচুর ডিস্টার্ব, মানে মানুষ বাসায় গেলেই মনে হয় নেট নিয়ে পড়ে থাকে না। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করব যেটার দাম হবে 1,000 এবং 2021-এর ডেটের আগে, হ্যাঁ? ইনভেন্টরি, যে প্রোডাক্ট আমি সেল করব এবং তখন এটার সাথে ম্যাচ করবে, দেখাচ্ছি। ধরেন এটার নাম দিলাম, আমি কি দিলাম, ধরেন একটা ইকুইপমেন্ট 1, ওকে। এটার ক্যাটাগরি হচ্ছে ইনভেন্টরি, হ্যান্ড হচ্ছে এটা ধরেন 10টা আছে। এই যে অ্যাজ অফ ডেট, এই অ্যাজ অফ ডেটটা দেওয়া ছিল সবগুলোর কত, 1 জানুয়ারি 2022, এই কারণে কিন্তু ওটা ওখানে নিচ্ছে না। তার মানে আমাকে এটা যেতে হবে 2020, 21-এ, 21-এর ধরেন, আমি এটা যেহেতু জুলাই করতেছি, মার্চ দিলেও নিবে, তাই না? ওকে, আচ্ছা, এখানে সেলস প্রাইস হচ্ছে আমার 1,000, পারচেস প্রাইস হচ্ছে আমার ধরেন 900। ওকে, আমি এটা 7 ক্লোজ করে দিই। তার মানে আমার ইকুইপমেন্ট 1 নামে একটা প্রোডাক্ট আছে যেটা আমি সেল দেখাতে পারবো। ওকে, তাহলে যেটা আমার সেল নিল না, সেখানে যদি আমি যাই, এখানে যদি আমি চেঞ্জ করে দিই, ধরেন ইকুইপমেন্ট 1, আচ্ছা এটা একটু রিলোড দিতে হবে। আচ্ছা, আমি কাজটা কি করতেছি আপনাকে বুঝতে পারতেছেন এখন? এখন আচ্ছা, ঠিক আছে, দেখেন, অ্যাডামক ডেট কত, ডেট হচ্ছে আমরা এই যে আপনার 12/7, এই যে 1,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে, এইটা ট্রানজেকশন, মানে এই ট্রানজেকশনটা আমি আমার লেজারে এন্ট্রি দিচ্ছি, আমি ওই সময় এই কাজটা করছি মনে করেন, হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। অ্যাডামক, এটার ডেট হচ্ছে 12/7, 12/7, ঠিক আছে, 12/7-এ আমি সেল করছি ইকুইপমেন্ট 1,
করেছিল কোথায়? ও আচ্ছা, ইকুইপমেন্ট 1 1000 টাকা না, এটা আমি 7 ক্লোজ করি। এখন কিন্তু নিচ্ছে তাই না, ওই অ্যাজ অফ ডেট ঠিক করার কারণে। ওকে, এখন ধরেন আমার নর্মালি 12 সাথে ট্রানজেকশনের সাথে এখানে ম্যাচ করার কথা। রিলোড দিয়ে দেখি। ম্যাচ দেখাচ্ছে না। এটা কি ইন্টারনেটের কারণে? বুঝতেছি না তো। ডিপোজিট ঠিকই তো আছে। ও আচ্ছা, ম্যাচ করাই দেখি। ম্যাচ ম্যাচ আচ্ছা দেখেন, ম্যাচ যদি আপনি যান, ওখানে নর্মালি ম্যাচ শো করবে, ম্যাচ লেখা থাকবে কথাটা, হ্যাঁ। এই ট্রানজ্যাকশনের উপরে গ্রিন কালারের ম্যাচ লেখা থাকবে। হয়তো ইন্টারনেট স্লোর কারণে ম্যাচ লেখাটা আসতেছে না। আপনার যতগুলো ট্রানজ্যাকশন আপনার লেজারে থাকবে এবং সেই ট্রানজ্যাকশন যতগুলো ব্যাংকের সাথে ম্যাচ করবে, সবগুলোর পাশে গ্রিন কালারের ম্যাচ লেখা থাকবে। এবং আপনি ওই ম্যাচের উপর ক্লিক করলে, যদি ধরেন একের অধিক থাকে, ধরেন 3 ম্যাচ ফাউন্ড লেখা থাকলো, একই ডেটে 100 টাকা 3টা অ্যামাউন্ট হতে পারে না, 3 ম্যাচ ফাউন্ড লেখা থাকলো, সেখানে দুইটা দেখা গেল কি, যে দুইটা খরচ হচ্ছে আপনার মিল অ্যান্ড এন্টারটেনমেন্ট, একটা হলো ট্রান্সপোর্ট। কথার কথা, ব্যাংকে দেখাচ্ছে খরচটা হচ্ছে ট্রান্সপোর্টের। তার মানে আপনাকে এই যে এখানে ধরেন একটা ট্রান্সপোর্ট, এখানে দেখাচ্ছে না ম্যাচ যখন করালাম, এখানে দেখাচ্ছে না একটা অ্যামাউন্ট ওই ডেটে, কারণ এই ডেটে কিন্তু আমরা একটা ট্রানজাকশন করছি তাই না। এখানে ধরেন 3টা অ্যামাউন্ট দেখাবে, 3টা দেখাবে, আপনি কোনটার সাথে ম্যাচ করাইতে চান। তাহলে আমাদের ব্যাংকে দেখাচ্ছে ট্রান্সপোর্ট, তাহলে ট্রান্সপোর্টে যেটা থাকবে সেটাকে আমরা টিক দিয়ে দিলেই ম্যাচ হয়ে যাবে। বুঝতে পারলেন কি? বুঝতে পারেন নাই, আমি বলি। ধরেন আজকের ডেটে ব্যাংকের দেওয়া আছে একটা খরচ, ব্যাংকের স্টেটমেন্টে আপনি দেখতেছেন ট্রান্সপোর্ট খরচ 100 টাকা। আর আজকের ডেটে ম্যাচ দেখাচ্ছে, ম্যাচ মানে আপনার যে কোম্পানির লেজার, সেখানে দেখাচ্ছে 3 ম্যাচ ফাউন্ড, মানে 100 টাকা 3টা ট্রানজ্যাকশন আছে। এখন আপনি ওপেন করে দেখলেন, এই যে যখন এটা ওপেন করবেন তখন এরকম পরপর 3টা ট্রানজ্যাকশন দেখাবে। এখানে একটা ট্রানজ্যাকশন দেখাচ্ছে না, এখানে এখানে পরপর 3টা ট্রানজ্যাকশন দেখাবে। এই 3টা ট্রানজ্যাকশনে আপনি কিন্তু এখানে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কি হয়েছে। ইনভয়েস মানে টাকা আসছে এখানে দেখাচ্ছে, আর এক্সপেন্স যদি হয় তাহলে আপনার ডিটেলটা তো থাকবে। আপনি 3টা ট্রানজ্যাকশনে দুইটাতে দেখতেছেন, দুইটা হচ্ছে ফুড বিল আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট খরচ। তাহলে আপনার ম্যাচ করাতে হবে কোনটার সাথে? ট্রান্সপোর্ট খরচের সাথে, কারণ আমার ব্যাংক স্টেটমেন্টে আছে ট্রান্সপোর্ট খরচ। তাহলে আমি ট্রান্সপোর্ট খরচের পাশে এখানে টিক দিয়ে দিলেই, এই ম্যাচ করে দিলে ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, সেম অ্যামাউন্ট যদি কয়েকটা থাকে সবগুলোই শো করবে। আপনি এখন কোনটার সাথে ম্যাচ করাতে চান শুধু সেটার পাশে টিক দিয়ে এই ম্যাচে ক্লিক করলেই ম্যাচ হয়ে যাবে। দেখেন ওটা ম্যাচ হয়ে গেছে। নর্মালি কি হয় জানেন, এই যে আমি 29 তারিখের একটা করছিলাম না, এই যে এইখানে আপনার এটা এই অ্যামাউন্টের পাশে এখানে ম্যাচ লেখা থাকবে, ম্যাচ গ্রিন কালারের ঠিক এই জায়গাটার মধ্যে। ওকে, ম্যাচ লেখাটা কোনো কারণে আসতেছে না, হয়তো বা নেট স্লো বা আপডেট হতে পারছে না এই কারণে। বাট এই ম্যাচ থাকলে আপনি এটার উপর ক্লিক করলেই তখন দেখাবে ওই যে 3টা কোনটার সাথে ম্যাচ করবে, অথবা একটা থাকলে একটাই থাকবে, জাস্ট ম্যাচ ক্লিক করে দেবেন, ম্যাচ হয়ে যাবে। এবং আপনারা যখন রিয়েল লাইফ কাজ করবেন ম্যাক্সিমামে ম্যাচ করবে, কারণ আপনি তো প্রতিদিনের ট্রানজাকশনের এন্ট্রি প্রতিদিন দিচ্ছেন তাই না। আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আপনি আমরা যখন ট্রানজাকশনগুলো দেখাইছি তখন আমরা কোন ব্যাংক থেকে দিচ্ছি, কোন ব্যাংকে পেমেন্ট নিচ্ছি, কোন ব্যাংক থেকে পেমেন্ট দিচ্ছি, আমরা ব্যাংক সিলেক্ট করছি না, ডেট সিলেক্ট করছি না। তো ওই ব্যাংক থেকে যে আপনি ডেট সিলেক্ট করছেন সেটাই তো আপনার ব্যাংকের স্টেটমেন্টে আসবে তাই না, তাই তো আসবে। তার মানে আপনার ম্যাক্সিমামই ম্যাচ করবে। ওকে, আর যদি ম্যাচ না করে অনেক ক্লায়েন্ট পাবেন যে সে ব্যাংকই অ্যাড করে নাই, তাহলে তার কাছে ক্যাটাগরি লিস্ট দেখে ক্যাটাগরি করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা 26 তারিখেরটাতে আসি। এখানে বলছে কি গুগল অ্যাড,
বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, তাই না? আদার টাইপ অফ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করলাম, করে অ্যাড করে দিলাম। ওকে, এখন আসেন কয়েকটা কমন জিনিস খুঁজি। যদি এরকম কমন জিনিস পাওয়া যায় তাহলে কি হবে? কমন জিনিস খুঁজি, দেখেন স্টারবাকস, এটা কি? মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা আমরা টিক দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এই টাইপের আর কিছু আছে কিনা। বার্গার কিং, এটা টিক দিলাম। কোনটা, কোথায়? চাকরির সাথে উপরেরটা, চিকেন পরোটা, এটা, রেস্টুরেন্ট লেখা না? হ্যাঁ রেস্টুরেন্ট, এটাও ঠিক আছে। আর দেখেন এরকম কিছু আছে কিনা। এটা পার্কিং বাই ফোন, না এমন হয়, তাই তো। এই তিনটা আমরা টিক দিলাম, তিনটা আমরা বুঝতে কি একই ক্যাটাগরিতে যাবে, তাই না? তিন দিয়ে আমরা করবো অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট করে ডিরেক্ট চলে গেল কেন? দেখি ক্যাটাগরি কোনটাতে গেছে। ওহো, এটা তো আনক্যাটাগরাইজে চলে গেছে। দাঁড়ান দাঁড়ান, এটা আন্ডু করি। আন্ডু, আন্ডু করলে কি হবে বলেন তো? আগের জায়গায় ফিরে যাবে। আন্ডু, আর এটা কই আন্ডু। কোথায় গেল? বার্গার কিং ফার্স্টে ছিল না, স্টারবাকস এটা 26 তারিখে কই গেল? 26 তারিখ বার্গার কিং এইটা, এই রেস্টুরেন্ট এইটা, তিনটা তাই তো। এটা করব এডিট। এডিট করলে দেখেন ট্রানজাকশন টাইপ এক্সপেন্স, আর অ্যাকাউন্ট টাইপ হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। ওকে, তাহলে কি হলো আমার? হয়েছে ক্যাটাগরিতে। তার মানে একই রকম যদি আমরা কয়েকটা পাই তাহলে আমাদেরকে একটা একটা করে ধরে ধরে করতে হবে না। আমরা টিক দিব, টিক দিয়ে এডিটে যাব, এডিটে যেয়ে ওটা মানে ইনকাম না এক্সপেন্স সিলেক্ট করে দিব, দিয়ে কোন ক্যাটাগরিতে ফেলতেছি সেটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট করলে অটোমেটিক্যালি ওই কয়টা একসাথে আপনার চলে যাবে। ধরেন আপনার 200 ট্রানজাকশন আছে, 200-র মধ্যে 20টা আছে এরকম মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, 20টা। তাহলে সেই 20টাকে একটা একটা করে করার দরকার আছে? টিক দিয়ে দিয়ে যাবেন, যাওয়ার পর এডিটে যাবেন, টিক দিলেই অটোমেটিক ওই যে অ্যাকসেপ্ট এডিট আর এক্সক্লুড চলে আসবে। এক্সক্লুডটা কি জিনিস ওটা আমি আপনাকে দেখাচ্ছি। তার মানে আমরা এডিটে যাব, গিয়ে ওটা ইনকাম না এক্সপেন্স সিলেক্ট করে দিব, তারপর কোন ক্যাটাগরিতে যাবে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যাকসেপ্ট মানে অ্যাপ্লাই করে দিলেই ওটা অটোমেটিক ক্যাটাগরাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ইনকাম এবং এক্সপেন্সের ইয়াগুলো হুম, ডিপোজিটে হ্যাঁ আমরা ইনকাম এবং এক্সপেন্সের খরচগুলো বা আয়গুলো ইয়া করতেছি, ম্যাচ করতেছি। হুম, এখন আমার ডিপোজিটের বাই সাপোজ স্যার আমার ইয়া থাকে, ব্যাংক থেকে লোন নিচ্ছি, ব্যাংক থেকে লোন নিছি, লোন নিচ্ছি। আচ্ছা লোন তো স্যার আমার হচ্ছে হলো একটা কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ। তো স্যার ইনকাম বা এক্সপেন্সের কোনো ইয়ে আসতেছে এখন আপনাকে বলি ব্যাংক স্টেটমেন্ট আপনাকে কিভাবে দিবে বলেন তো? ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিবে হয় ব্যাংকে টাকা ঢুকছে নাহলে টাকা বেরিয়েছে। আপনি যে লাইবিলিটির কথা বলতেছেন সেটা অন্য জিনিস। আপনি তো ব্যাংক স্টেটমেন্ট আগে ম্যাচ করাতে হবে। ব্যাংক স্টেটমেন্টে যখন আপনার লোনটা আসছে, লোনের টাকাটা লোনটা আপনার ব্যাংকে কি হয়েছে, আপনি কি করছেন? লোনের টাকাটাকে ডেবিট করছেন, ব্যাংকে টাকা ঢুকছে। লোনকে ক্রেডিট করছেন, লোনকে ব্যাংকে ডেবিট করছেন, লোন ক্রেডিট করছেন, তাই না? ব্যাংকে টাকা ঢুকছে। এখন এই যে আপনি লোনকে ক্রেডিট করছেন, এটাতে কিন্তু আপনার লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টসে আপনার লাইবিলিটি, লোনকে যখন আপনি ক্রেডিট করছেন, লোনটা কি চার্ট অফ অ্যাকাউন্ট, লোনকে ক্রেডিট করছেন মানে কি চার্ট অফ অ্যাকাউন্টকে, চার্ট অফ অ্যাকাউন্টে আপনি লোনটাকে ক্রেডিট করছেন, তাই না? চার্ট অফ অ্যাকাউন্টে আপনি হিসাবটা তুলছেন, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টসের লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ওইটা অন্য জিনিস। আর এখানে অন্য জিনিস, আপনার এখানে আসবে কি ব্যাংকে টাকা ঢুকছে কত, লোনটাও তো ঢুকছে। লোনের টাকাটাই ঢুকছে, লোনের টাকাটাই ঢুকছে, কিন্তু আপনি ব্যাংকে ব্যাংক স্টেটমেন্টে আপনি কি পান? ব্যাংক স্টেটমেন্টে পান হচ্ছে ইন এবং আউট,
এর বাইরে কিন্তু এখানেও দেখেন ইন এবং আউটের বাইরে কিন্তু জিনিস নাই। স্পেন্ড অ্যান্ড রিসিভ, এখানে কিন্তু লোন লাইবিলিটি অন্য কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন যখন আপনি ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংকে টাকা ঢোকা মানে আপনার ওখানে ব্যাংক হচ্ছে ডেবিট আর লোন হচ্ছে ক্রেডিট। লোন ক্রেডিট হওয়া মাত্রই আপনার লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। আর ব্যাংকে টাকা ডেবিট হওয়া মাত্রই আপনার কি হয়েছে, টাকা ঢুকছে না, ইনকাম আসছে না। লোন তো আলাদা জিনিস, কিন্তু এখন আপনার কি হয়েছে, টাকা ঢুকছে না, এখানে অপশন। হ্যাঁ, আপনার নিজের কাছে কারেন্ট অ্যাসেট বাড়ছে, তার এগেনস্টে আপনার লাইবিলিটি আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনার এখন ব্যাংকের সাথে যদি আপনি ম্যাচ করতে যান, ব্যাংক রিকনসাইল করতে যান, তাহলে আপনার ব্যাংকে কি হয়েছে, টাকা ঢুকছে না, সেটা আগে আপনাকে ইয়ে করতে হবে। এবং ওই টাকা যখন আপনি বের করছেন, কোনো এক্সপেন্স করছেন, এই টাকা ঢোকা এবং এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট হবে, ওই লোনের সাথে না। ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি লোন নিয়েছেন 1,000 টাকা, 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, আপনার এখন চিন্তা হচ্ছে যে এই টাকাটা তো আমার লাইবিলিটি, তাই না? এখানে লাইবিলিটি নাকি আপনার ইনকাম, এটা পরে। এখানে জিনিস দুইটাই, এখন দেখেন স্পেন্ড আর রিসিভ, টাকা বের হয়েছে আর ঢুকছে, এই ট্রানজেকশনটা আপনার ম্যাচ করতে হবে। ধরেন আপনার 1,000 টাকা ঢুকছে লোন হিসেবে, এই টাকাটা অ্যাডজাস্ট হবে কার সাথে, এই 1,000 টাকা যখন আপনি এক্সপেন্স করছেন, কোনো জায়গায় খরচ করছেন না, ধরেন দুইবার 500 1,000 টাকা একজনকে দিয়েছেন, তাহলে আপনার এই ইন এবং এই যে আউট, এই দুইটা কিন্তু ওখানে ব্যালেন্স হচ্ছে। আপনার লাইবিলিটি কিন্তু অন্য জিনিস। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন আপা? ওকে, এখানে দেখেন অপশন কিন্তু এর বাইরে কিছু নাই, স্পেন্ড অ্যান্ড রিসিভ, টাকা আসছে না গেছে। ওকে, আচ্ছা, তাহলে ধরেন আমরা একটু আরেকটু যদি মিলাই, ইয়াহু সার্চ মার্কেটিং, তার মানে এটা মার্কেটিং এক্সপেন্স, গোড্যাডি এটা মার্কেটিং এক্সপেন্স, এই দুইটা। গোড্যাডি কি, ওই যে ডোমেইন কেনা যায়, .com সার্ভিসগুলো, ডোমেইন কেনা যায়, হ্যাঁ। আচ্ছা, আর কি আছে, গুগল অ্যাড এটা, ইয়াহু সার্চ এটা, তারপর হচ্ছে আর কি আছে দেখেন, এগুলো এই তিনটা হচ্ছে একই। এটা আমরা এডিটে যাব, গিয়ে এটা কি আমাদের এক্সপেন্স মানে খরচ, মানে এখান থেকে স্পেন্ড আর কি, সোজা কথা স্পেন্ড। আর এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাডভার্টাইজিং। এখানে স্যার হুম, বলেন বলেন বলেন। যে এক্সপেন্স আর একটা নিচে একটা আছে ট্রান্সফার, হুম, এই দুইটার বাইরে অন্য কিছু আসবে না। না না, আরো এই তিনটা যে দেখা দিলাম, এক্সপেন্স, ট্রান্সফার, আর হচ্ছে যে ক্রেডিট কার্ড পেমেন্ট। একটা হলো ক্যাটাগরি, একটা হলো ম্যাচ, দেখাচ্ছি আপনাকে, দাঁড়া এটাকে করে নিই। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট দিলে ওই তিনটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেল কিসে, অ্যাডভার্টাইজিং এ। আচ্ছা, ধরেন এইটা আমি ওপেন করলাম, ওপেন করলে দেখেন এখানে কি আছে, ফার্স্ট আছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে আমি সরাসরি এখানে কোন ক্যাটাগরিতে দিতে পারলাম। ম্যাচ বলতে আমি ধরেন এই অ্যামাউন্টটা যদি কোনো ম্যাচ খুঁজতে চাই, অ্যামাউন্ট কত, 213.01। আমি যদি এখানে ম্যাচ সিলেক্ট করে ম্যাচ সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কাছাকাছি যেটা আছে সেটা দেখাবে, 213.01। কাছাকাছি কোনটা আছে, ওই যে 200 অ্যামাউন্টটা ছিল, ঠিক আছে, ওই যে এক্সপেন্স করছিলাম মনে আছে, এই 200টা কাছাকাছি যে কটা অ্যামাউন্ট আছে সে কটা অ্যামাউন্ট দেখাবে, কিন্তু এটা আমার সাথে ম্যাচ করে না। এটা কি এক্সাক্ট অ্যামাউন্ট হয়েছে, ম্যাচ করে নাই, তাহলে এটা, হ্যাঁ, মানে এটা 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 কি করে, ও কাছাকাছি অ্যামাউন্ট গুলো দেখা থাকে। যে তোমার ধরেন ব্যাংক রিকনসাইলটা কি জিনিস, আমি ধরেন ব্যাংকে আছে আমার 213 টাকা, কিন্তু আমি ভুলে 200 এন্ট্রি দিচ্ছি, হতে পারে না? তো তখন আমি এই এন্ট্রিটা দেখলে তো বুঝবো, আচ্ছা এটা তো আমি এই এন্ট্রিটাই দিছিলাম, এই জন্য কাছাকাছি গুলোও দেখায়। ওকে, তাহলে আমরা ম্যাচ পাইলাম না এখানে। আমরা ট্রান্সফার, রেকর্ড অ্যাজ ট্রান্সফার, ধরেন আমি এইটা যদি, এটা যদিও ভুল ক্যাটাগরি হবে যদি আমি ট্রান্সফার দেখাই, ঠিক আছে, ভুল ক্যাটাগরি হবে। সেটা কিরকম হবে, ধরেন আমি এটাকে ট্রান্সফার দিলাম, ট্রান্সফার দিয়ে ট্রান্সফার টু, মানে আমরা ধরেন আমাদের বিকাশ থেকে, ধরেন আমি আমার ব্যাংক থেকে আমি বিকাশে টাকা নিচ্ছি, হয় না এরকম? সে টাকাটা আসলে কই গেছে, টাকাটা কিন্তু আমার কাছেই আসছে, মানে আমার অ্যাসেট আমার কাছেই আসছে, তাই না? সেইটাকে আমি ট্রান্সফার দেখাবো। ধরেন আমি এই ওয়েলস ফার্গো ব্যাংক থেকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে টাকা নিচ্ছি, কিন্তু আমার সেইটাকে আমি ট্রান্সফার দেখাবো। বুঝতে পারলেন কি? ধরেন আমারই কোনো অ্যাকাউন্ট থেকে আমারই আর একটা অ্যাকাউন্টে, আমার কোম্পানির একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, সেইটাকে আমি সবসময় ট্রান্সফার দেখাবো, কারণ এটা কিন্তু আমার খরচ না। বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে বের হয়েছে সেটা আমাকে রেকর্ড করতে হবে যে এই অ্যাকাউন্ট থেকে টাকা কমছে,
কিন্তু অ্যাজ এ ট্রান্সফার দেখাইতে হবে। যদি আমি আমি ওটা বললাম না, আমরা কি করি আমাদের কার্ড থেকে বিকাশে অ্যাড করে দিলে আমরা বিকাশে টাকা নিই তো কার্ড থেকে, তো কার্ড থেকে বিকাশে টাকা নিলে সে আমার টাকা তো আমার কাছেই থাকে, আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু স্টেটমেন্টে কি আসে, ওই ব্যাংকের কার্ডের স্টেটমেন্টে আসে যে বিকাশে ট্রান্সফার হয়েছে, আর বিকাশের স্টেটমেন্টে আসে যে এই ব্যাংক থেকে এত টাকা আসছে। বুঝছেন কি? তাহলে আমরা ট্রান্সফার অপশনটা কখন দেখাবো, যখন আমার নিজেদের মধ্যে কোনো ট্রান্সফার হবে। আর এইটা খুব সহজে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট, যদি আমরা ওই ব্যাংক থেকে কোনো ক্রেডিট কার্ড পেমেন্ট করে থাকি। এখন ক্রেডিট কার্ড পেমেন্টটা ট্রান্সফার না হয়ে আলাদাভাবে কেন আসলো? এই দুটো মূলত একই জিনিস। আমারই একটা ক্রেডিট কার্ডে আমারই অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করতেছি, তাহলে আমি এটা ট্রান্সফার না দিয়ে আমি ক্রেডিট কার্ড পেমেন্টটা আলাদা কেন করলাম? ক্রেডিট কার্ড থেকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিছুটা কিছুটা হয়েছে, পুরোটা হয় না, আমি বলতেছি। ক্রেডিট কার্ড হচ্ছে লাইবিলিটি, তাই না? ক্রেডিট কার্ডের ব্যালেন্স 200 টাকা থাকা মানে কি, 200 টাকা আপনি লাইবিলিটি, 200 টাকা মানে ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো থাকা মানে আপনার কোনো লাইবিলিটি নাই। ক্রেডিট কার্ডের ব্যালেন্স মাইনাস থাকা মানে উল্টা আরো আপনি ক্রেডিট কার্ডে বেশি দিয়ে রাখছেন। বাট ক্রেডিট কার্ডের ব্যালেন্স প্লাস থাকা মানে 200 টাকা থাকা মানে আপনি 200 টাকা অলরেডি লোনে খরচ করে ফেলছেন। ঠিক আছে, এখন ধরেন আপনার ব্যাংক থেকে আপনি একটা পেমেন্ট করবেন ক্রেডিট কার্ডের বিল, তাহলে আপনার ব্যাংকের হিসাব তো ঠিক থাকলো, ব্যাংক থেকে টাকাটা বের হয়ে গেছে, কিন্তু আপনার ওদিকে লাইবিলিটিও যে কমছে সেটাও তো দেখাইতে হবে। বুঝছেন কি? বলেন নাই? আচ্ছা, এরকম বলবেন, না বুঝলে বলবেন, কোনো সমস্যা নেই। ক্রেডিট কার্ডে আপনি একটা খরচ করছেন, 200 টাকা দিয়ে একটা কিছু কিনছেন, ক্রেডিট কার্ডে কি হয়েছে, মানে এটার কারণে কি হয়েছে, আপনার লাইবিলিটি ক্রিয়েট হয়েছে না? লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। এখন আপনি দেখলেন যে আমার তো এটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, আমার আরেক ব্যাংকে টাকা আছে, আমি এটা টাকাটা দিয়ে দিই। তাহলে আপনি এখন ওয়েলস ফার্গো থেকে আপনার ক্রেডিট কার্ডে বিলটা পেমেন্ট করলেন। এখন ওয়েলস ফার্গোর স্টেটমেন্টে কি আছে, ওয়েলস ফার্গোর স্টেটমেন্টে আছে এত টাকা ক্রেডিট কার্ড বাবদ পেমেন্ট হয়ে গেছে, সেটা তো আমি পাইছি। এখন এইটা যে আমি ট্রান্সফার তো দিতে পারতাম, তাই না, যে আমি অমুক কার্ডে ট্রান্সফার করছি, এটা না দিয়ে আমি ক্রেডিট কার্ড কেন করলাম, এখানে যে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট এইটা কেন করলাম? এইটা করার কারণ হচ্ছে ব্যাংক থেকে 200 টাকা পেমেন্ট করছি, এক্সপেন্স হয়েছে, সেটা তো আমি ক্যাটাগরিতে দেখাইলাম। বাট এই যে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট দেখাইলে ও চাপে ক্রেডিট কার্ড, কোন ক্রেডিট কার্ডে পেমেন্ট করছে। দেখেন এখানে ক্লিক করি, তাহলে দেখাবে, ও বলবে যে কোন কার্ড এটা। ঠিক আছে, সেই কার্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার ওই ব্যাংক থেকে তো 200 টাকা মাইনাস হবে, সেটা আমি এখানে ক্যাটাগরি করব এক্সপেন্সে। আর আপনার ক্রেডিট কার্ডের যে লাইবিলিটি সেটা কমে যাবে না? হ্যাঁ, ওখানে তো ওই ওটা জিরো হয়ে যাবে। কিন্তু আপনার ট্রান্সফার করলে কি হয়, আপনার লাইবিলিটি কমেও না বাড়েও না, আপনারটা আপনার কাছে থাকে। কিন্তু ক্রেডিট কার্ড দেওয়ার কারণ, ক্রেডিট কার্ডটা তো আমি ট্রান্সফারই দেখাইতে পারতাম, ট্রান্সফার দেখাইলে আমার যখন দায় আছে দায়টা তো আর কমতো না। ক্রেডিট কার্ডে যদি আমি ট্রান্সফার করতাম, তাহলে যে ক্রেডিট কার্ড আলাদা করে দেওয়ার কারণ কি? ক্রেডিট কার্ডে আমার দায় আছে না, আমার যে এখান থেকে টাকাটা গেল ওখানে আমার দায় কমতে হবে না? মানে দিলে তো কমবে। এই জন্যই এখানে ট্রান্সফার না দিয়ে ক্রেডিট কার্ডের আলাদা একটা অপশন দিচ্ছে। এখন কি বুঝছেন? তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে ক্যাটাগরি। আর ম্যাচটা এইভাবে করতে হবে না, ম্যাচটা আমি যেটা বলতেছি, এই যে অ্যামাউন্ট আছে না, অ্যামাউন্টের পাশে অটোমেটিক্যালি ম্যাচ লেখাটা শো করবে। এটা কোনো কারণে হয়তো নেট স্লো বা যাই হোক কোনো কারণে এটা শো করতেছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা কি আছে দেখেন, বাই ফোন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখেন পারচেস বলছে বাই ফোন, ফোনের মাধ্যমে পারচেস করছে কিছু একটা, যেটার নাম্বার এখানে দেওয়া আছে, বাট এই যে নিচে দেখেন পুরোটা দেওয়া আছে, এটা কি বোঝা যায়? তাই না, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না, তাই না? এইটাকে আমরা কি করব দেখেন, দাঁড়ান। আচ্ছা, এটাকে আমরা পারচেজ নামে, যেহেতু এটা এক্স্যাক্টলি নাই, হ্যাঁ, এটাকে আমরা পারচেজ নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। সাপ্লায়ারের নাম, ও সরি 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 সরি, আমি এখানে সরি দিয়ে রাখছি হচ্ছে ক্রেডিট কার্ড, সরি, তাই তো বলি পারচেজ আসে না কেন, পারচেজ তো একটা থাকার কথা, এই যে পারচেজ,
আমরা কি করি যখন কোনো কিছু কিনি তখন আমরা ক্রয়কে কি করি, ডেবিট করি, আর ক্যাশকে করি ক্রেডিট। তো এটা কখন করি, যখন আমার কোনো প্রোডাক্টের নাম উল্লেখ থাকে না, তাই না? তাহলে 10 টাকা একটা কিছু কিনছি, তখন আমরা কি করি, ক্রয় হিসাব ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখন যদি বলি যে 10 টাকা দিয়ে একটা পানি কিনছি, তখন কিন্তু শুধু ক্রয় হিসাব ডেবিট হবে না, তাই না? তখন এই পানিটা আমি কি পারপাসে কিনছি সেই হিসেবে যাবে এই টাকাটা, ঠিক আছে? তো যেহেতু এখানে ওই 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 হিসেবে গেলাম আর কি, যেহেতু এখানে কোনো কিছু নাম উল্লেখ পাওয়া যাচ্ছে না, তখন আমরা একটা ক্রয় হিসাব ডেবিট করলাম আর কি, ঠিক আছে? এটাকে আমরা অ্যাড, এটা কি আছে দেখেন, এক্সপেডিয়া। এক্সপেডিয়া কি জিনিস যেন, এটা গুগল করলে পাবেন আর কি, এক্সপেডিয়া কি জিনিস, ঠিক আছে? ধরেন এটাও আমরা আপাতত পারচেজে দিয়ে দিই, পারচেজ অ্যাড। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন? ঘুম, আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা, ক্যাটাগরি করতেছি আর কিছু না। আমি আমি এখন এই যে এই ভিডিওটা যখন দেখবেন, এটা হচ্ছে 1 ঘন্টা 11 মিনিটে আমি এখন বিষয়টা এক্সপ্লেন করব। যখন আপনি ভিডিওটা দেখে ক্লাসটা করবেন, তখন এই সময়ে এসে এক্সপ্লেনেশনটা বারবার শুনবেন, তাহলে জিনিসটা আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন বলতে কি বুঝি? ব্যাংক সমন্বয় বিবরণী। তাইলে আমার কাছে দুইটা জিনিস আছে, একটা হলো আমার অ্যাকাউন্ট আর একটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট। আলটিমেটলি দুটোই আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমি মেনটেন করি কখন, যখন আমি ব্যবসায় একটা খরচ করি তখন আমি আমার খাতায় লিখে রাখি এটা খরচ। এই খরচটা আমি কোথায়, ধরেন একজনকে আমি চেক দিছি 10,000 টাকা, তাহলে এটা আমি খরচ, 10,000 টাকার চেক আমি লিখে রাখলাম। এই চেকটা যায় কোথায়? ব্যাংকে। ব্যাংকে গিয়ে ক্যাশ উইথড্র হয়, তার মানে ব্যাংক থেকে আমার টাকাটা কমছে, তাই না? ব্যাংক ওটা আবার ওখানে লিখে রাখছে যে অমুকের টাকা কমে গেছে 10,000। এখন মাস শেষে এরকম যতগুলো ট্রানজাকশন হয়েছে, আমারটা তো আমার চার্ট অফ অ্যাকাউন্ট, কুইক বুকে যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমার রেজিস্টার, আমার কি বলে লেজার, তাই না? আমার লেজারে সারা মাসে তো আমি হিসাব করছি, আর ব্যাংকও ওই হিসাবে আমার হিসাবটা রাখছে ব্যাংক স্টেটমেন্টে। এখন মাস শেষে আমাকে একটা পিডিএফ ফাইল পাঠাইছে ব্যাংক, তোমার সারা মাসের লেনদেন হচ্ছে এইটা। পিডিএফ ফাইল কোনটা? এই যে এটা, এই যে এটা, সারা মাসের লেনদেন তোমার এইটা। আমি এখন করছি কি, আমার খাতা এবং ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আমি বসছি, এখন বসে আমি এখন মিলাচ্ছি যে আমার সাথে ঠিক আছে কিনা। যদি আমার সাথে যেটা যেটা ঠিক থাকবে সেটা সেটা কি হবে, ম্যাচ, ঠিক আছে? ম্যাচ লেখা আসবে, আমরা শুধু ম্যাচে ক্লিক করলেই ওইটা মিলে গেল, ওটা শেষ, ক্যাটাগরাইজ হয়ে গেল, ঠিক আছে? এখন ধরেন আমার সারা মাসে ট্রানজাকশন আছে 20টা, আমার ইয়াতে কি বলে ব্যাংকেও আমাকে ট্রানজাকশন দেখাচ্ছে, ব্যাংকে আমাকে ট্রানজাকশন দেখাচ্ছে ধরেন 22টা, দুইটা ট্রানজাকশন বেশি আছে কথার কথা। এখন আমি এই 20টা ম্যাচ করে দিলাম, হয়ে গেল। বাকি যে দুইটা, এই দুইটা আমি কি করব? ব্যাংকে আছে মানে কনফার্ম ট্রানজাকশন হয়েছে, তার মানে কি আমি এখানে তুলি নাই, আমার খাতায় আমি তুলি নাই। এখন ধরেন আমরা এই যে ওয়েলস ফার্গো ব্যাংকের এইটা কি ব্যাংক স্টেটমেন্ট পাইছি, আমরা এটা ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করছি, তাই তো? এখন ধরেন বাকি এই যে এটা যদি বুঝাই, বাকি যে কয়টা ট্রানজাকশন আছে এই কয়টা ট্রানজাকশন আমি আমার খাতায় তুলি নাই, নাই থাকলে তো ম্যাচই হয়ে যেত। ওকে, এখন যদি আমি আমার খাতায় না তুলে থাকি, তাহলে আমি যদি এখানে ক্যাটাগরি করি, তাহলে আমার এখানে ক্যাটাগরিও হবে, আমার খাতায় অটোমেটিক উঠে যাবে। ওকে, এখন দেখেন এইটা কি রিসিভ, মানে টাকাটা আমার কাছে আসছে, তাই না? এটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এটা ওপেন হবে। ওপেন হয়েছে? ওপেন হওয়ার পরে এখানে দেখেন, এটা যেহেতু রিসিভ, এটা তো আর রিসিভ টাকা তো আর আমরা ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারতেছি না, তাই না? রিসিভ টাকা ক্রেডিট কার্ড পেমেন্ট মানে কি এক্সপেন্স, তার মানে ওই অপশনটা এখানে নাই, ঠিক আছে?
এখানে কি আছে, ক্যাটাগরি ম্যাচ অর রেকর্ড অ্যাজ ট্রান্সফার আছে, ট্রান্সফার হতে পারে, আমার অন্য ব্যাংক থেকে আমি আমার এই ব্যাংকে ট্রান্সফার করতে পারি, এটা হতে পারে, ম্যাচ হতে পারে। ম্যাচ যেহেতু নাই, তার মানে এই ট্রানজ্যাকশনটা আমি আমার খাতায় তুলি নাই। এখন আমি যদি এখানে ক্যাটাগরি করি, ক্যাটাগরি মানে এটা আমার কোন পারপাসে রিসিভ করছি, টাকাটা কোন পারপাসে আসছে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। কোথা থেকে? এই যে অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টে সিলেক্ট করে দিব। আচ্ছা ধরেন আমি এটা সেলস লিখলাম, সেলস, সেলস রিটেল, মানে আমার কোনো একটা পণ্য সেল করে আমি এই টাকাটা রিসিভ করছি। তো ক্রয় আর বিক্রয় হিসাব কি হয়? বিক্রয় হলে ক্যাশ হয় ডেবিট, সেলস ক্রেডিট বিক্রয়, তাই না? তাহলে এখানে আমার যেহেতু টাকাটা ঢুকছে, তার মানে হচ্ছে এখানে আমি ওই সেলসটাকে, যেহেতু উল্লেখ নাই আগেরটার মতোই, বুঝতে পারছেন? সেলসটাকে আমি আমার চার্ট অফ অ্যাকাউন্ট রেখে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিব। অ্যাড করলে কি হবে জানেন? অ্যাড করা মাত্রই এটা আমার ক্যাটাগরি লিস্টে চলে যাবে। এই যে এখানে আমার এই যে ফর রিভিউ থেকে ক্যাটাগরি লিস্টে চলে যাবে, প্লাস আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেই চার্ট অফ অ্যাকাউন্টে হিসাবটা উঠে যাবে। তার মানে এটা ম্যাচ হয়ে গেল। এখন কি কিছুটা বুঝতে পারছেন? কোথায় কোথায়? ক্যাটাগরিতে অ্যাডেড অর ম্যাচড, এখানে কি বলছে দেখেন, এগুলো সবগুলো দেখাচ্ছে অ্যাডেড টু, মানে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টে এটা অ্যাড করছি। এই পাশের নামগুলো কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট। এটা একটু বড় করে দেখি। আচ্ছা দেখেন, এখানে অ্যাডেড টু হয় এক্সপেন্সে অ্যাড করছি, নাহলে অ্যাডেড টু পেমেন্টে অ্যাড করছি। পেমেন্ট মানে আমাদের কাছে টাকা আসছে, এখানে দুইটা পেমেন্ট পাবেন আপনি, একটা আর একটা কই, ডিপোজিট। আচ্ছা এটা আমি ডিপোজিট দেখাচ্ছি, সেলস, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি ডিপোজিট সেলস। আর আচ্ছা এইটা কি হয়েছে, এইটা পেমেন্ট কেন হয়েছে? এইটা ওই যে আমরা একটা বিক্রি দেখাইছিলাম, বিক্রির এগেনস্টে ম্যাচ করায় দিলাম যে টাকা আসছে, সেই জন্য এটা দেখাচ্ছে পেমেন্ট। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে, এটার কিন্তু এখনো পেমেন্ট আমরা পাই নাই। ওটা কিন্তু আমরা কি দেখাইছি, ইনভয়েস দেখাইছি। রিসিভ পেমেন্ট করলে তখন কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল দেখাইতো না, বুঝতে পারছেন? তার আর হচ্ছে এই যে এখানে দেখেন এটাকে আসছে, এটা সরাসরি আমরা সেল দেখাইছি, যেহেতু কিছু উল্লেখ নেই। হ্যাঁ অবশ্যই, না রিকনসাইল হয়নি, ম্যাচ করতেছি, ম্যাচ করতেছি মাত্র, রিকনসাইলে যাব। এখন আপনি বলতে পারেন যে এই ক্যাটাগরি তো ক্লায়েন্ট নিজে বসে বসেই করতে পারে। ক্লায়েন্টের এত সময় নেই ক্যাটাগরি করবে বসে বসে, আপনাকে দিয়ে করাবে। আপনাকে অল্প টাকা দিলে করতে পারে, 10-15 টাকা দিলে, 10-15 টাকা মানে কত দিলে আপনাকে দিয়ে করতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন বাকি যেগুলো আছে সবই আমাদের এক্সপেন্স, কিন্তু এই যে স্পেন্ডে আছে, রিসিভে কিন্তু আর কোনো টাকা নেই। এখন দেখেন আমরা আসলে মিলাই দেখেন, এই যে কি ইলেন্স এনসিঙ্ক এরকম আর দুইটা, এই দুইটাকে ধরেন আমরা একটা ক্যাটাগরিতে ফেলি, হ্যাঁ, দুটো একটার সাথে ক্যাটাগরি ফেলতে গেলে জাস্ট টিক দিয়ে আমরা যাব এডিটে। এডিটে গিয়ে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট, আচ্ছা এটা হলো আমার এক্সপেন্স, আর এখানে অ্যাকাউন্ট ধরলাম, এটা আমরা কি ধরলাম, ধরেন 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 ধরে নিলাম ইকুইপমেন্ট রেন্টাল, ধরতেছি আর কি, যে এদের কাছ থেকে আমরা কোনো একটা ইকুইপমেন্ট রেন্ট করছিলাম, সেই খরচ দিচ্ছি, আপাতত ধরতেছি। অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট, গেল দুটো ক্যাটাগরিতে চলে গেছে, এখন আছে 5টা। হ্যাঁ এটা ক্যাটাগরি হয়ে ব্যাংক, ব্যাংক স্টেটমেন্ট তো ক্যাটাগরি হয়েছে, পাশাপাশি এটা অটোমেটিক্যালি আপনার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সমন্বয় তো এইভাবেই হচ্ছে, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে না গেলে তো রিকনসাইল হবে না, বুঝছেন? ক্যাটাগরি যখনই করবেন যেটা আপনার ম্যাচ করে নাই, তার মানে আপনার অ্যাকাউন্টে এটা নাই। আর সবসময় আপনি স্ট্যান্ডার্ড ধরবেন কোনটাকে, ব্যাংক স্টেটমেন্টে, ঠিক আছে? আচ্ছা এরপরে কি বলছে, স্পেস নিডল টিকেট, তাই না? টিকেট, এটাকে আমরা ধরি, ধরেন যেহেতু একটা টিকেট অপশন আছে ধরে নিচ্ছি, এটা হলো হবে আপনার ট্রাভেল, ওকে ধরে নিচ্ছি আর কি।
এডিট, অথবা এটা ডাইরেক্ট করলেও হইতো যেহেতু একটাই। ট্রাভেল এক্সপেন্স, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সরি। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বলতেছেন? আচ্ছা ঠিক আছে। এরপরে কি আছে, এই যে ধরেন পার্কিং, এখানে পার্কিং আছে লেখা আছে না, এটাকে আমরা দেই ধরেন পার্কিং এ, পার্কিং ফি আছে না, এই যে অ্যাড করে দিলাম। তার মানে কি এটা আমার এখানেও ক্যাটাগরি হচ্ছে, এটা সেম এজ আমার কিন্তু ইয়াতেও চলে যাচ্ছে, আমার চার্ট অফ অ্যাকাউন্টেও চলে যাচ্ছে, ম্যাচ করে করেই চলে যাচ্ছে। ওকে, এরপরে আর তিনটা আছে না, এইটাকে আমরা একটা সরি এইটাকে আমরা একটা পারচেজ এক্সপেন্সে ফালাই দিই, যেহেতু এখানে কিছু বলা নাই, যেহেতু এখানে কিছু বলা নাই মানে ওইভাবে বাই ফোন এটা কি করছে বলা আছে, বলা বোঝা যাচ্ছে না। পারচেজ মানে হচ্ছে কিছু একটা কিনছি, খরচ করছি আর কি, হ্যাঁ ওই যে ক্রয় হিসাব ডেবিটের মতো। ওকে, আর এই দুটো, হ্যাঁ বলেন। ওই ওই কার্ডটা একটু ম্যাচ টাইপ করে ক্লিক করার পর ম্যাচেরিয়া ম্যাচ, ম্যাচ আচ্ছা এই ম্যাচ যদি আপনি করেন, দেখেন এখানে বলছে নো রেজাল্ট ফাউন্ড, মানে এই অ্যামাউন্টের কাছাকাছি কোনো কিছু আপনার চার্ট অফ অ্যাকাউন্টে নাই। ওকে, এখন ধরেন এটা ডেট কবে, 26, এই ম্যাচটা এখানে আসতেছে না আজকে কোনো কারণে, 26 সাথে যদি আমরা কোনো একটা ট্রানজ্যাকশন করি ঠিক এই 24.48-এর, তখন কিন্তু দেখাবে ম্যাচ ফাউন্ড। কিরকম দেখেন, 26/7/2020, ধরেন আমি একটা এক্সপেন্স করি, হ্যাঁ যেহেতু এটা খরচ ডিরেক্ট, হ্যাঁ কেন 1 বছর আগে 20, 2020 সাল, না 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 সব 21 সালের জুলাই, কোথায় দেখেন, না না এটা ও সার্চ করছে এই পর্যন্ত, এই পর্যন্ত সার্চ করেও কিছু পায় নাই, ও 1 বছর সার্চ করে কিছু পায় নাই। আপনার ট্রানজ্যাকশন কত কত দেখেন, ট্রানজ্যাকশন কত, 26/7/2021, এখানে যা আমরা আপলোড করছি সব ওই 1 মাসেরই আপলোড করছি। হ্যাঁ ও সার্চ করবে, ও 1 বছর 5 বছর সার্চ করবে, সমস্যা নেই, ও ম্যাচ পাইলে না ম্যাচ দেখাবে। আচ্ছা তাহলে আসেন আমরা একটা এক্সপেন্স করি, সরাসরি এক্সপেন্সে দিলাম, হ্যাঁ এক্সপেন্সে দিলাম, ধরেন এই সাপ্লায়ার এক্সপেন্স ডেট কত ছিল, 26/7 না, 26/7 ছিল না এটা, হ্যাঁ 26/7, 26/7 এক্সপেন্স অ্যামাউন্ট, ধরেন ধরেন আমি একটা কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রেই দিই এখন, তাহলে বোঝা যায় এটা তো কত, এটা রেট 25 টাকা না, আমি এটা 24.48 ধরলাম, ক্লিয়ার, তাহলে 24.48, 7 ক্লোজ। আচ্ছা এটা কি বলতেছে, ও সেম, এটা এটা আবার সমস্যা, আচ্ছা দাঁড়ান, এটা সবগুলা ডেট চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আচ্ছা ফেস মাস্ক না, এডিট, এডিট করলে এটার ডেট কোথায়, ডেট কোথায়, অ্যাজ অফ ডেট, আচ্ছা এটা হচ্ছে পিও নাম্বার ডেট, আচ্ছা ডেটটা মনে হয় এটা চেঞ্জ করা যাবে না, দাঁড়ান, স্টার্টিং ভ্যালু কোয়ান্টিটি নেগেটিভ, ও আচ্ছা এটা স্টার্ট ইয়াটা চেঞ্জ করা যাবে না। এখন আমি আর একটা কিছু অ্যাড করি, এটা করতে পারবে স্যার। না স্টার্টিং ইয়াটা অ্যাড করা যাবে না, এটা অ্যাজ অফ ডেটটা ফিক্স, এটা দিলে আপনি অ্যাড করতে পারবেন না। ধরেন আমি এটা দিলাম গ্লাভস, হ্যাঁ ক্যাটাগরি হচ্ছে ইনভেন্টরি, হ্যান্ডে আছে 10টা, অ্যাজ অফ ডেটটা আমরা দেবো 2021 সালে, কারণ 20 সালে দিই যাতে আর ভেজাল না হয়। ওকে, এটা সেলিং প্রাইস ধরলাম 24.48, ওকে
পারচেস কস্ট হচ্ছে 20 টাকা, 7 প্লাস। ঠিক আছে, আচ্ছা এক্সপেন্স এখানে তো কি অবস্থা, এক্সপেন্স এইটা পেমেন্ট ডেট 26/7, ঠিক আছে, পেমেন্ট মেথড চেক, এটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ক্লাবস, ক্লাবস সেলস রেট 20 টাকা দিছি নাকি, এটা আমি গিয়ে দিই 24.48, এটা ছিল না, দিলাম। ওকে, এখন আসেন ব্যাংক ট্রানজাকশন, এটা কি আসলে এটা আমাদের দরকার নেই। ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন, এখন যদি আমরা এটাতে আসি, ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করে যে ম্যাচ ক্লিক করলাম, দেখাচ্ছে বলবো না, এটা যে আমি ম্যাচ করাই দিই, ম্যাচে ক্লিক করলে হবে। ম্যাচে ক্লিক করলে, আচ্ছা এটা যেটা হবে ওই যে আমরা তো ম্যাচে গিয়ে ওটাকে সার্চ করলাম, ঠিক আছে, বাট এটা নর্মালি যেটা হবে, যারা যারা ম্যাচ করবে এই যে অ্যামাউন্টটা লেখা আছে না, অ্যামাউন্টের উপরে ম্যাচ লেখাটা থাকবে গ্রিন কালারে। আমার এখানে কোনো কারণে আজকে দেখাচ্ছে না জিনিসটা, হয়তো বা নেট স্লো হওয়ার কারণে দেখাচ্ছে না, বাট এখানে আপনি ওখানে গিয়ে গিয়ে ম্যাচ করাতে হবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ম্যাচ, এবং এই যে অ্যাকশনে এখানে ম্যাচই লেখা থাকবে। তাহলে স্যার যদি ম্যাচ লেখা থাকে ওইটা নিয়ে আর কোনো কাজ করবে না না, ওটা নিয়ে কাজ করতে হবে, ওটা নিয়ে কাজ করতে হবে কি, যে ও তো অ্যামাউন্ট ম্যাচ করাচ্ছে। এখন ধরেন আজকের ডেটে আপনার একটা খরচ আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ করছেন আপনি ব্যাংক থেকে 100 টাকা, হ্যাঁ এটা হলো আপনার লেজারে আছে। আর একটা খরচ করছেন ধরেন যে আপনি ধরেন যে ইয়াতে কি বলে ব্যাংক থেকে ট্রান্সফার দিয়েছেন 100 টাকা, তাহলে ব্যাংক থেকে বের হয়ে গেছে 100 টাকা, এদিকে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ 100 টাকা, এটাও ম্যাচ দেখাচ্ছে, কিন্তু এটা কি সেম ক্যাটাগরি হইলো? ব্যাংক থেকে যাবে কত ট্রান্সফার, তার মানে ওটা ম্যাচে গিয়ে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা, সেম জিনিস যা আমি করছি সেটা আছে কিনা। ও তো ম্যাচ করবে অ্যামাউন্ট, আপনি ব্যাংক থেকে দিয়েছেন বিকাশে ট্রান্সফার, বিকাশ থেকে ব্যাংক থেকে টাকাটা বের হয়ে গেছে না, আর আপনি এখানে আপনার খাতায় রেজিস্ট্রি করছেন কি, খাতায় তুলছেন কি, যে আমার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ 100 টাকা, 100 টাকা খরচ করছেন আপনি বিকাশ থেকে, বিকাশ থেকে কি করছেন, ওই ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করছেন, আপনি তো খরচ ওই ব্যাংক থেকে করেন নাই, ওই ব্যাংক থেকে আপনারই একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করছেন, তাহলে এটাকে ম্যাচ করানো যাবে অ্যামাউন্ট মিললেও? ম্যাচ করানো যাবে না, কারণটা হচ্ছে ব্যাংকে হয়েছে ট্রান্সফার আর আপনার এখানে হচ্ছে এক্সপেন্স। তাহলে তাহলে ওইটা আপনাকে ট্রান্সফারই দেখাইতে হবে, ব্যাংকে যেটা আছে সেটাই দেখাইতে হবে, এখানে আপনি ট্রান্সফার করে বিকাশ নাম্বার দিয়ে ট্রান্সফার দেখাই দিবেন। এই যে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন, দেখেন এখানে ট্রান্সফারে ক্লিক করবেন, করে আপনার যে যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে অ্যাড দিয়ে দিলে এটা ট্রান্সফার দেখাবে, যদিও আপনার ম্যাচ করছে 100 টাকা, কিন্তু এটা কিন্তু ক্যাটাগরি সেম না। বুঝতে পারলেন কি? আপনাদের আজকের ক্লাসের ভিডিওটা অনেকবার দেখতে হবে। এখন হুম, সেটা যায়নি তো, এখনো যাবো তো, ক্যাটাগরাইজ করলে শেষ না তো। শেষ হবে, শেষ হবে, একটু বসেন, শেষ হবে।
ও আচ্ছা, সরি। হ্যাঁ, যেহেতু এখানে ডিরেক্ট পারচেজই লেখা আছে, অন্য কিছু লেখা নাই। হ্যাঁ, কথাটা বুঝি নেই। যেকোনো একটা প্রবলেমের কারণে এখন এখানে হ্যাঁ, এরকম ম্যাচ যদি এখানে লেখা থাকে সাইডে বা ওই অ্যামাউন্টের ঘটনা আমরা পরবর্তী কি কাজটা করবো? পরবর্তী কাজ হচ্ছে যদি ম্যাচ লেখা থাকে তাহলে ওই ট্রানজ্যাকশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ওই ট্রানজ্যাকশন কোনটার সাথে ম্যাচ করছে ওটা তো নিচে দেখাবে, অ্যামাউন্টটা দেখাবে না যে এই অ্যামাউন্টের সাথে ম্যাচ করছে, আর ওইটা ঠিক আছে কিনা। একটু আগে যেটা বললাম, আপনি করছেন ট্রান্সফার, আছে এক্সপেন্স, তাহলে তার ম্যাচ করলো না, তখন ওটাকে ম্যাচ করানো যাবে না, তখন ওটাকে ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি করতে হবে। যদি ঠিক আছে ঠিক আছে, তাহলে অ্যাড দিলেই ম্যাচ হয়ে গেল। ওকে, এখন আসেন আমরা কি করলাম, এটা ক্যাটাগরাইজ করলাম, তাই না? মানে যেগুলো ঢুকছে সেগুলো কি কারণে ঢুকছে সেটা লিখলাম, আর যেগুলো বের হয়ে গেছে টাকা সেগুলো কি কারণে বের হয়ে গেছে সেটাকে আমরা সেই চার্ট অফ অ্যাকাউন্টগুলোর সাথে এটা অ্যালাইন করলাম। এটাই তো করলাম নাকি? আচ্ছা, করার পর আমরা কি করব, এখানে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন যাব আমরা গো টু ব্যাংক রেজিস্টারে। গো টু ব্যাংক রেজিস্টার, এখানে ক্লিক করব। এই যে আমরা ক্যাটাগরি ওয়াইজ করলাম, করলাম ট্রান্সফার, ক্রেডিট কার্ড, ফাইনাল সামার, এটা ফাইনাল ভাই আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন দেখেন, আপনি পরের প্রশ্ন আগে করতেছেন, আগে দেখেন না কি করি। তাহলে আমাদের ক্যাটাগরি হয়ে গেলে আমরা যাব কোথায়, গো টু ব্যাংক রেজিস্টারে। ব্যাংক রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখব যে আমাদের, দেখেন তো এখানে এখানে অ্যামাউন্ট কত, 603.53। আমাদের এখানে একটু ম্যাচ করাই তো দেখি। এখানে কি আছে, 803.53, 200 টাকার ডিফারেন্স, তাই না? 200 টাকার ডিফারেন্স কেন হইলো? 200 টাকার একটা অ্যাকাউন্টস রিসিভেবলে আছে, ওই টাকা পেমেন্ট করতে হবে, তা না হলে এটা কিন্তু মিলবে না। কি বুঝছেন? এই জন্য কি করতে হবে আমার, এই যে এন্ডিং ব্যালেন্স, এই এন্ডিং ব্যালেন্স আমার, না এটা আসলেই কঠিন এবং এটার টাকা অনেক বেশি। আচ্ছা, তাহলে আরে এটা কি আসতেছে বাবা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার এন্ডিং ব্যালেন্স কত ছিল, 803.53। আর 200 টাকা আমি কি দেখাইছি ওখানে, ইনভয়েস করছি। ইনভয়েস করছি না? তাহলে ওটা আমার আছে কোথায়, অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা পাইনি। অ্যাকাউন্ট রিসিভেবলে টাকা থাকলে কি হয়, ওটা কি পেমেন্ট হয়েছে? ওটা কি ব্যাংকে ঢুকছে? ম্যাচ করছে ঠিক আছে, কিন্তু এটা কি ব্যাংকে ঢুকছে? রিসিভেবল মানে কি, এখনো ঢোকে নাই, বাকি আছে, টাকা তো ব্যাংকে ঢোকে নাই এখনো। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, কারণ কি আপনার কাছে এই প্রবলেম নিয়ে আসবে সে। তখন যদি একটু ভালো করে করতেন তাহলে। এখন দেখেন, আপনার যখনই 200 টাকার অ্যামাউন্টের ডিফারেন্স হলো, আপনাকে কি করতে হবে, 200 টাকার অ্যামাউন্ট কোথায় আছে এটা একটু সার্চ করতে হবে, ঠিক আছে? 200 টাকার অ্যামাউন্ট সার্চ করে দেখতে হবে যে ওইটা কেন এই প্রবলেম হয়েছে। ওকে, তাহলে যেহেতু আমরা আমরা এখন প্রবলেমটা আপাতত জানি, আমরা একটু সমস্যার সমাধান করি নাকি। আমাদের যেতে হবে, আমরা একটা এক্সপেন্স করছি না, তাই না, খরচ করছি না 200 টাকা। সাপ্লায়ারে যাই, সাপ্লায়ারে গিয়ে আমরা কার কার এগেনস্টে 200 টাকা অ্যাকাউন্ট ইয়ে করছিলাম, কোন কাস্টমার মনে আছে? 200 200 200, মেক পেমেন্ট 300, এটা নাকি? না, এটা পুরোটাই 300, এটা না। আচ্ছা, ব্যাংক হিসেব থেকে দেখি তো আমার এই অ্যামাউন্টটা কোথায় দেখায়। আরো আগে, আরো আগে, আরো আগে।
ওপেনিং ব্যালেন্স, ও আচ্ছা, দাঁড়ান, এই যে অ্যাডাম অ্যাকাউন্টস রিসিভেবল পেমেন্ট, না এটা তো ঠিকই আছে, বাট 200 টাকার একটা কাজ করছিলাম না, এই যে এইটা নাকি, এইটা, এটাই মনে হয়। এইটা অথবা এইটা, কোনটা যেন ছিল, ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজ, ক্যান্সেল, এটা আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্ট থেকে দেখি। রিয়েল লাইফ প্রবলেম এভাবেই সলভ করতে হবে, সো মানে ক্লাসে এই ধরনের প্রবলেম পাচ্ছেন, এটা একটা ভালো ব্যাপার আর কি। দেখেন এখন অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে সবগুলো ট্রানজাকশন কি আসছে, না না, খুব ট্রানজাকশন নেবে। আচ্ছা দেখেন, আমরা ট্রানজাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসলে কিন্তু এখন দেখেন আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে কিন্তু সবগুলোই ট্রানজাকশন চলে আসছে, তাই না? আচ্ছা আসেন, আমরা আরেকটা ভাবে সলভ করতে পারি, কিভাবে, গো টু চার্ট, আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্ট না, আমরা ব্যাংকে যাই, ট্রানজাকশন থেকে ব্যাংক ট্রানজাকশন, স্যার জীবনও আমি এই করবো না। ক্যাটাগরাইজে যাই, হ্যাঁ, ফ্যামিলি করবো, ওই যে এক্সপার্ট হয়ে বসে ব্যাক সাইড হবে। না এখন একটা ভুল ক্যাটাগরি হয়েছে, দাঁড়ান, 200 টাকার অ্যামাউন্ট কোথায় যেন ছিল, 200 টাকার অ্যামাউন্ট, স্যার এই যে অ্যাকাউন্ট রিসিভাল লেখা ওইটাতে একটু দেখুন। না ওইটা সমস্যা না, সমস্যা হয়েছে আরেক জায়গায়, দাঁড়ান, এই একটা আছে 200 টাকার অ্যামাউন্ট, আমার ডিফারেন্স কত, 200 না, এই একটা আছে 200 টাকার অ্যামাউন্ট, এক্সপেন্সে তো আছে, না দাঁড়ান, অ্যাকাউন্ট রিসিভেবলটা প্রবলেম না, একটু দাঁড়ান, 200 টাকার অ্যামাউন্ট কি একটাই আছে তো নাকি, ও, আচ্ছা দাঁড়ান, আমি এটা একটু আরেকটু সবগুলো আন্ডু করি, আন্ডু করে কোথায় নিয়ে আসলাম, আবার ফর রিভিউতে নিয়ে আসলাম, হ্যাঁ, আমি একটু, সহজভাবে করি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, আমি যতগুলো আমার এক্সপেন্স আছে, ঠিক আছে, এক্সপেন্স গুলাকে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, ঠিক আছে, যতগুলো এক্সপেন্স আছে সবগুলো এক্সপেন্স আমি এডিট করলাম, এডিট করে আমি সবগুলাকে এক্সপেন্সে নিয়ে আসলাম, এটাকে আমি সবগুলাকে নিয়ে আসলাম পারচেজে, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য করতেছি, ওকে, তিনটা, এটা ভুলে কোনো কারণে পড়ে নাই, এটাকে আমাকে এক্সপেন্সে নিয়ে আসতে হবে, পারচেজে নিয়ে আসতে হবে, এইটুকু এখন কি বুঝতে পারতেছেন? আপাতত সবগুলোকে আমরা পারচেজে নিয়ে আসলাম, একটা ক্যাটাগরিতে নিয়ে আসলাম বোঝার জন্য আর কি, হ্যাঁ, আর এই দুইটাকে আমার নিয়ে যেতে হবে কিসে, সেলসে, সেলস হলে তো ইনকাম হবে, তাই না? এটাকে আমি নিয়ে আসবো ডিপোজিটে, এখানে নিয়ে আসবো আমি সেলস, 579.05, তাও তো হচ্ছে না, এটার দাঁড়ান, এটার হচ্ছে আপনার, না না ওপেনিং ব্যালেন্স ঠিক আছে, একটু দাঁড়ান দেখতেছি, উঠেন, সমস্যা নেই, আপনাদের বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট, আপনি উঠেন, অসুবিধা নেই, 803.53,
আচ্ছা, একটু দেখি। সত্যি তার মানে কোনো একটা অ্যামাউন্টে ঝামেলা হয়েছে। ওকে, আচ্ছা এটা একটু ইয়ে করেন তো, আমি করতেছি। 803 কত ছিল ক্লোজিং ব্যালেন্স? 803.53 না? 803.53 মাইনাস, এখন এখানে কত আছে, কত টাকার ডিফারেন্স হচ্ছে? এখানে কত আছে? 579.05, 224.48। তার মানে আগের 200 আর পরে 24.48, এই দুইটাতে হচ্ছে ভেজাল, তাই তো? ওকে, পরে স্যার 24.48 আমি ইয়া করছিলাম, নিয়ে গিয়ে স্যার একটা এক্সপেন্স মনে আছে কিনা, আচ্ছা এই 200 এখানে অ্যামাউন্ট কিন্তু দুইটাই, আর 24.48 কোথায়? এইটা, এই দুইটা যদি আমি, ও সরি, এক্সক্লুড করলাম কেন, সরি সরি, দাঁড়ান, কোথায়? 200, 200 আর হচ্ছে 24.48, এই দুটাকে যদি আমি আনডু করি, আনডু করলে এখন কত? 803.53। এখন ঠিক আছে, তার মানে আমার এই অ্যামাউন্ট দুইটা কোথাও ডাবল হয়েছে, কি বললেন? আমরা যেটা এন্ট্রি দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করছি, আলটিমেটলি সিস্টেম সেটাকে ম্যাচ করে নাই কোনো কারণে। এই দুইটা অ্যামাউন্টেই আমরা কিন্তু আলাদা করে ম্যাচ করানোর চেষ্টা করছি, এবং না না না, এটা আমরা করছি। এখানে ধরেন কি, আমার যেমন এখানে ম্যাচ দেখাবে, কোনো কারণে দেখাচ্ছে না, গ্রিন কালারের ম্যাচ লেখাই থাকবে, আমার এত কিছু করতেই হবে না। তার মানে এই দুইটা অ্যামাউন্ট আমার এখানে এন্ট্রি হয়েছে ডাবল। এটা অন্য ক্লাসে হয় না, আপনাদের ক্লাসে হয়েছে, এবং আপনাদের ক্লাসে হওয়াতে এটা ভালো হয়েছে। কারণ কি, এই ধরনের প্রবলেমই নিয়েই আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশন আসবে। একদম ফকফকা মানে স্টেটমেন্ট নিয়ে কেউ আসবে না আপনার কাছে, বুঝতে পারছেন? এখন সলিউশনটা যেটা করব, সলিউশন আমি আপনাদেরকে দেখাবো। আপাতত যেটা করব, আমার এই অ্যামাউন্ট দুইটা কেন ইয়ে হলো, এটা একটু আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটার জন্য সময় লাগবে, আমি একটু সময় নিয়ে দেখে আপনাদেরকে এটা সলিউশন জানাবো। ওকে, এই যে এই অ্যামাউন্ট দুটা কেন এরকম হলো, হ্যাঁ পরবর্তী কাজেই যাচ্ছি, যেহেতু আমার এখন এন্ডিং ব্যালেন্স। ওকে, আমি যেটা করি আপাতত, এটা ফর রিভিউ থেকে এই দুটো আমি সরায় ফেলি আপাতত, ঠিক আছে? এই যে এক্সক্লুড করে দেবো, এক্সক্লুড করে দিলে এটা এক্সক্লুডে থাকবে। মানে হচ্ছে আমরা ওই যে ট্র্যাশে থাকে না, এটা ট্র্যাশে আছে। যদি এটা আমরা একেবারে ডিলিট করতে চাই, তাহলে এই দুটো টিক দিয়ে একবার ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। দেখেন, একবার ডিলিট, হ্যাঁ, এটা তখন আর থাকবে না। আচ্ছা, আমার ক্যাটাগরাইজে আছি আমি, আমি এখন গো টু ব্যাংক রেজিস্টারে যাই। আর 803 এইটা মিলাতে হবে, কিন্তু এন্ডিং ব্যালেন্স এইটা যদি আপনার এই স্টেটমেন্টের সাথে না মিলে, আমি কি চেক করছি এটা এখানের সাথে মিলে কিনা, না মিলে মানে কিন্তু আপনার রিকনসাইল হয় নাই, কোথাও না কোথাও একটা ঝামেলা আছে। ওকে, আমি এটা কিভাবে বের করলাম? আমি অ্যামাউন্ট দুটো খুঁজে বের করছি, তাই না? এখন হ্যাঁ, এই যে 803.53, এবং আপনার দেখেন কুইক বুকেও সেম আছে 803.53, তাই না? তার মানে এখন আপনার রিকনসাইল মিলবে। এখন যাব আমরা এই যে রিকনসাইলে। ওকে, রিকনসাইলে ক্লিক করব। এটা কি আসলো? গেট স্টার্টেড দিই, লেটস গেট রিকনসাইল। আচ্ছা, এখানে দেখেন স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স কত আছে, স্টেটমেন্টে কত আছে?
8.53, তাই না? এটা এখানে লিখতে হবে 803.53। আর স্টেটমেন্ট এন্ডিং ডেট কত আছে? স্টেটমেন্টে এন্ডিং ডেট কত আছে? 31 জুলাই 2021, তাই না? এই ডেটটা আমাদেরকে এখানে দিতে হবে। (31 জুলাই 2021), ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমরা মিলাইলাম কি ওপেনিং ব্যালেন্স আমাদের ঠিক আছে, এন্ডিং ব্যালেন্স এটা স্টেটমেন্টে ঠিক আছে, আর স্টেটমেন্টের ডেট এটা ঠিক আছে। স্টার্ট রিকনসাইল। হুম, ডিফারেন্স চলে আসছে, এটা হবে না। কারণ কি দুইটা ট্রানজাকশন আমি ওখান থেকে বাদ দিছি, এই দুইটা ট্রানজাকশন আমার থাকতে হবে। ওকে, আচ্ছা, এখন যদি আপনারা এই অবস্থায় চলে আসেন, এই অবস্থায় চলে আসলে কি হবে দেখেন, এই যে দেখেন এখানে আপনারা দেখেন এখানে কিন্তু এই যে এইটা বাদ গেছে, এখানে টিক দিতে হবে। তারপর কোনটা বাদ গেছে? এই যে 200, এটা বাদ দিতে, এটা টিক দিতে হবে। এখন দেখেন ডিফারেন্স 0 হয়েছে। তার মানে আমার এইখানে যদি ডিফারেন্স না মিলে তাহলে এখানে দেখতে হবে কোথাও টিক বাদ গেছে কিনা। এই জায়গায় টিক বাদ গেছে কেন? এইটা রিসিভেবল আছে, এখন এটা আমার এখন হিসাবেই আসবে না। এই জন্য এটা যদি আপনি এটা টিক দিলেও লাভ নেই, এখানে 0 অ্যামাউন্ট। ওকে, তার মানে এখানে যদি আপনার ডিফারেন্স আসে সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে হবে সবগুলা ঠিক আছে কিনা। ওকে, এরপর এই যে পেজটা আসলো না, এই যে অবস্থাটা, ঠিক এই অবস্থাটার একটা আপনারা স্ক্রিনশট নেবেন এরকম। এই স্ক্রিনশটটা কিন্তু আপনাদের প্রতি পদে পদে কাজে লাগবে, যার কারণে এটা অবশ্যই নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিলাম, আপনার ল্যাপটপে আপনি স্ক্রিনশট নিতে পারেন না? হ্যাঁ, ওই প্রিন্ট স্ক্রিন দিয়ে ওই পেইন্টে গিয়ে পেস্ট করে দিলে স্ক্রিনশট হয়ে যাবে। আমারটার আপনারটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, এইচপির তো উইন্ডোজ আর ম্যাকের মধ্যে ডিফারেন্স আছে। আপনার উইন্ডোজে প্রিন্ট স্ক্রিন একটা আছে না উপরে, প্রিন্ট স্ক্রিন ক্লিক করবেন, আপনার ইয়া থেকে উইন্ডো থেকে যাবেন পেইন্ট অপশনে। হ্যাঁ, এই বাম পাশে উইন্ডো থেকে যাবেন পেইন্ট সার্চ করবেন, পেইন্টে গিয়ে পেস্ট করে দিলেই চলে আসবে। কন্ট্রোল ভি দিবেন, প্রিন্ট স্ক্রিন দিয়ে পেইন্টে গিয়ে কন্ট্রোল ভি দিলেই চলে আসবে। ওকে, এই স্ক্রিনশটটা রেখে দিবেন, অবশ্যই রাখবেন। এটা যদি কেউ অবহেলা করে না রাখেন তাহলে কয়দিন পরেই বুঝতে পারবেন যে এটা কেন রাখিনি। ঠিক আছে, এটা একটা না, এটা স্ক্রিনশটই রাখতে হবে। পিডিএফ নামানো গেলে ওটা স্ক্রিনশট রাখতে হবে। ওকে, এরপর করবো আমরা ফিনিশ নাও। দেখেন এই যে ফিনিশ নাও ক্লিক করলাম, ঠিক এই যে উইন্ডোটা আসবে এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নেবেন। সেম ওই প্রিন্ট স্ক্রিনে দিয়ে উইন্ডোতে গিয়ে পেইন্ট সার্চ করবেন, PAINT, পেইন্ট ওপেন করবেন, করে কন্ট্রোল ভি দিলেই স্ক্রিনশট ওখানে চলে আসবে। তারপর ওখান থেকে সেভ করে নেবেন। ওকে, এই যে ইউ রিকনসাইল দিস অ্যাকাউন্ট, এই যে এই 00 সহ এগুলা যাতে এই পুরোটাই দেখা দেয়। হ্যাঁ, আমার সেভ হয়েছে ডেস্কটপে। হ্যাঁ, ডেস্কটপে সেভ হয়েছে। আপনার সেভ হবে কোথায়? আপনি পেইন্ট থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে যখন সেভ করবেন তখন ও দেখাবে আপনি কোথায় সেভ করবেন, মানে সেভ করে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা স্ক্রিনশট নেবেন, নিলে এটা ডান লিখলে আপনার ব্যাংক রিকনসাইল শেষ। হ্যাঁ, আপনাদেরকে আমি ব্যাংক স্টেটমেন্টটা দিছি না, এই ব্যাংক স্টেটমেন্টটা সবাই রিকনসাইল করবেন যেভাবে আমি দিছি। এইভাবে রিকনসাইল করে এই স্ক্রিনশট দুটো নিয়ে গ্রুপে দিবেন, তাহলে আমি আরো 2-4-5টা ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দিব প্র্যাকটিসের জন্য, সেগুলো প্র্যাকটিস করবেন। এবং আমার মতো ডিফারেন্স বের হইলে, ভুল বের হইলে আমার সাথে যোগাযোগ করবেন যে আমি তো আর মিলাইতে পারছি না, তখন আমি আপনাদেরকে হেল্প করবো, নো প্রবলেম। কেউ আটকাবেন না, কোনো সমস্যা নেই। আমি তো এখানে আপনাদেরকে ম্যাচ করে দেখাইতে গেছি, আপনারা তো ম্যাচ করে দেখাবেন না, আপনারা আটকাবেন না, সমস্যা নেই। এবং যতগুলা আপনারা রিকনসাইল করবেন সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলেই এটা লাগবে, কথা বলার আগেই এটা লাগবে।
ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য রেখে দিছি। ভাই আমার পরিচিত একজন আপু আছে যিনি একজন মহিলার ব্যাংক রিকনসিলিয়েশন করে ফাইবারের নাম্বার 2 সেলার হয়েছে। উনি শুধু একটাই কাজই করে, ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে উনি কি পরিমাণ টাকা কামাইছে এখন চিন্তা করেন, বুঝছেন? ইয়েস। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ। আজকের ক্লাসে আপনাদের 13 মিনিট সময় বেশি নিয়েছি, আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং নিয়ে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে আপনাদের এখনই আপলোড করে দিই।